পাস করেছে এইচএসসি। এখন যাই হোক, আমি মিজান ভাইকে একটা ছোট্ট স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। যারা আমার সঙ্গে যাদের পরিচয় নাই তাদেরকে বলছি, আমার নাম হচ্ছে মিজানুর মজুমদার। আমি বিসির চেয়ার বর্তমান পজিশনে। আর আমি মুভ করেছি এখানে 1995-এ। আমি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া থেকে মাস্টার্স করেছি 2000-এ। 1997-এ ঢুকে 2000-এ বের হয়েছি। সো এনিওয়ে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বুয়েট থেকে নেভাল আর্কিটেকচার করা এবং ইউবিসি থেকে মেকানিক্যালে মাস্টার্স করা। সো আইটির সঙ্গে আমার ডেফিনেটলি রিলেশন নাই এমন কোনো। সো আমার জন্য হয়তো মোস্টলি থিংস উইল বি ইন গ্রিক, আমার বুঝতে হয়তো ইয়ে হবে। সো আমি অবশ্য এটাও ঠিক, আমিও বেশিক্ষণ থাকবো না। আমি করার পরে আমি হয়তো আমার কিছু অন্য কাজ সেটাতে চলে যাব। কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা স্পেশালি বাংলাদেশ থেকে জয়েন করছে। এখন রাত্র 11টার বেশি বাজে ওখানে। তাদের এই মুহূর্তে জয়েন করা এবং সময় দেওয়ার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। সবাই উন্মুক্ত ভাবে ডিসকাশনে অংশগ্রহণ করবে, প্রশ্ন করার বা কন্ট্রিবিউট করা সবই। এবং আমি মনে করি যে আমাদের যদি এটা মানে ইঞ্জিনিয়ার এবং আইটি প্রফেশনালদের সম্মিলিত একটা অর্গানাইজেশন, কিন্তু আমার কাছে এখন মনে হয় কাউন্ট করলে আমাদের আইটি প্রফেশনাল এন্ড ইঞ্জিনিয়ারদের সংখ্যা মোটামুটি সমান হবে, কাছাকাছি হবে এই অর্গানাইজেশনে। সো ডেফিনেটলি আমাদের 350-400 মেম্বার এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অনেক বড় একটা অংশ আইটি ডিপার্টমেন্টের আছে এখানে। এবং আমি শিওর যে আজকে এই সেমিনারের থ্রুতে তারা অনেকেই অনেক উপকৃত হবেন, স্পেশালি যারা এখন স্টুডেন্ট আছে, যারা ভবিষ্যতে কর্মজীবনে আসবে এবং যারা অলরেডি কর্মজীবনে আছে, যারা আরো উপর দিকে মুভ করবে আপ দ্য ল্যাডার, তাদের সবার জন্যই এটা এই সেমিনারটা উপকার হবে। এবং আমি আর না দেরি করে, অলরেডি ওভার 10 মিনিটস পার হয়েছে আমাদের 10টার থেকে। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যারা অর্গানাইজার এবং যারা মেইন বক্তা তাদের কাছে অনুরোধ করছি অনুষ্ঠান ওদের সেমিনারটা করে শুরু করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ মিজান ভাই। Actually, tech ওয়ার্ল্ডটা সবার কাছে একটা fascinating world, and this combines creativity and wealth, and of course it is a stressful world too. So profession in this world is very dynamic, unlike our conventional engineering. So it brings a stress, but in a spite, creativity is the most essence of this world, and this world now shaping the world, business and everything, whatnot. যাই হোক, এখন আমি আমাদের প্রোগ্রাম সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি যাতে মডারেটরের একটু সুবিধা হয়। তো প্রথমে আমাদের প্রোগ্রামে 4 জন স্পিকার কথা বলবেন। তারা হলেন আসাদুজ্জামান বাবু, গোলাম রাব্বানি, মোহাম্মদ রাইহান ও মঞ্জুর রাশিদ। তাদের বক্তব্যের পরে আমাদের এই অনুষ্ঠানের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসাবে ভার্জিনিয়া থেকে মঞ্জুর চৌধুরী আছেন, ভ্যানকুভার থেকে বজলু এবং বোধহয় আসিফও আছেন। মডারেটর তাদেরকে কিছু কিছু সময় দিতে পারেন, যে ইন্টারভিউ প্রসেসের উপরে কমেন্টস থাকলে, কোনো অ্যাড করতে চাইলে, অথবা টেক ওয়ার্ল্ডের অনেক ফ্যাসেট আছে, কোনো একটা ফ্যাসেটের উপরে অল্প একটু এক্সপোজার দিতে পারলে ভালো হয়, সে ব্যাপারে মডারেটর তাদেরকে কল করবেন। এরপরে কোশ্চেন আনসার সেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা অ্যাটেন্ডি তাদেরকে অনুরোধ করবো যে কোনো ধরনের কোশ্চেন তারা উইদাউট হেসিটেশন তারা জিজ্ঞেস করবে, এবং এই কোশ্চেন আনসার সেশনে যদি আমাদের সময় বেশিও লাগে আমরা কন্টিনিউ করব। এবার আমি স্পিকারদের একটা শর্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। আসাদুজ্জামান বাবু is a software engineer, Microsoft. He did his master's in theoretical computer science from the University of Western Ontario. He got his bachelor in 2007 from Kuwait in computer science and engineering. He joined Genband, or formerly Nortel, as a software engineer in 2013 and worked there 18 months and joined Microsoft in 2014.
Ghulam Rabbani, a software development engineer, Amazon, Masters in Computer Science from University of Waterloo in 2014, Bachelor's from BUET in 2007. He did internship at BlackBerry and Amazon during his master's course. Mohammad Raihan, Senior Software Engineer, Electronic Arts Canada, FIFA team. He is Master's in Computer Science from Queen's University in 2006 and Bachelor's from BUET in 2003. He likes to play with kids, read books, hang out with friends, and volunteer in social activities. Finally, our speaker will be Manjur Rashid. He is Principal Embedded Software Engineer, Algo Solutions currently, but next he is going to join as Senior Software Engineer in Roco. He did his Master's in Communication and Signal Processing in Engineering from SFU in 2016, Bachelor's in Computer Science from BUET in 2003. 16 years in Algo, Broadcom's Intrinsic and Eyeball, and next he joined Roco. His hobby is traveling, music, and gardening. You will be interested to know that North American Bangladeshi Gardeners Club, he is the founder of it. I did not know that. I used to use that Facebook page. And his exciting, very challenging hobby is paragliding. He already completed 20 solo flights. I think he is the only one among us who has this hobby, very interesting. Anyway, now I would like to invite our moderator, Shahid Anwar. Everybody know about him. He was teacher in computer science in Dhaka University. So he will moderate this session. Shahid Anwar. আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমাদের ক্যারিয়ার সেশনে জয়েন করার জন্য। তো আজকে আমাদের মধ্যে 4 জন স্পিকার আছেন। আমি আর সময় নষ্ট না করে আমি প্রথম স্পিকার মোহাম্মদ আসাদুজ্জামানকে ওনার লেকচার প্রেজেন্ট করার জন্য অনুরোধ করছি। আসাদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ শাহেদ ভাই and নাজমুল ভাই। ছোট একটা কারেকশন, আমি আসলে চুয়েট থেকে ব্যাচেলর করছি, নট কুয়েট। চুয়েট, আমি চুয়েটই বলছি আসলে। সরি ইটস ফাইন। আমি একটা কথা আমি বলতে ভুলে গেছি, কিন্তু সরি শাহেদ। এদের যে 4 জন আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম, they took very short time to land in a tier 1 tech company. Babu did his graduation in 2007 only. Within 7 years, he landed in Microsoft. So I find the time gap is wonderful. They did wonderful performance. They are brilliant people. Yeah, so Babu has brilliant started. people. Babu, you started. Okay. Yep. Sure. ভাই আমি আমার স্ক্রিন শেয়ার করছি, যদি কোনো সমস্যা না। Sure. Please. Right. হঠাৎ করে খুব স্লো হয়ে গেল কম্পিউটারটা। ছবিটা কি আপনার তোলা আসাদ ভাই? না রে ভাই, না, এটা একটা ওয়ালপেপার। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি কিছু ডিসকাশনটা করব। আমাদের আজকে 4টা টপিক আছে। রব্বানি আলোচনা করবে ইন্টারভিউ প্রসেসটা নিয়ে, আর আমাদের রুমি ভাই, যে মোহাম্মদ রায়হান আর মঞ্জুর ভাই, ওনারা ইন্টারভিউ প্রিপারেশন, কিভাবে স্কিল বিল্ড করা যায় এইগুলোর উপর বিস্তারিত আলোচনা করবেন। তো আমি সরাসরি ডিসকাশনে চলে যাচ্ছি। আমার টপিক হলো গেটিং ইন্টারভিউ কলস, হাউ টু গেট ইন্টারভিউ কলস। আমরা প্রায়, বিশেষ করে নতুনদের কাছ থেকে শুনি যে কল পাচ্ছি না, এই অ্যামাজনে অ্যাপ্লাই করছি, একের পর এক অ্যাপ্লাই করছি, কল আসতেছে না। তো এটা তো ফার্স্ট প্রসেস। আমরা যদি কলটাই না পাই, নিজের ওয়ার্ডটা বা নিজের আমি যে পোস্টের জন্য কোয়ালিফাইড, ওটা তো প্রমাণ করার কোনো সুযোগই নাই। তো কলটা পাওয়া খুব জরুরি। তো এটার কোনো আসলে সিলভার বুলেট নাই।
এই জিনিসগুলো ফলো করলে আমি কল পাবো, কিন্তু কিছু স্ট্যান্ডার্ড ফ্যাক্টর আছে যেগুলা অবশ্যই কল পাওয়ার প্রবাবিলিটি বাড়ায়। তো এগুলো নিয়ে আমার আলোচনা করার চেষ্টা থাকবে। তো কোন জিনিসগুলো আসলে হেল্প করে ইন্টারভিউ কল পেতে? অবশ্যই এটা গিভেন আমাদের ইন্ডাস্ট্রিতে যে স্কিল গুলো দরকার এগুলো তো বিল্ড করতেই হবে। তো এইটা মাস্ট, এইটা স্কেপ করার কোনো উপায় নেই। তো নিড সলিড স্কিলস এন্ড স্ট্রেংথস। আর এইটা যদি আমার না থাকে, এগুলো আমার রিজুমেতে মেনশন করাটাও ঠিক ইথিক্যাল না। আর এন্ড ইট ডাজ নেভার এন্ডস ওয়েল। আমরা যদি ইন্টারভিউতে ফেস করি তখন চোখ করবো, ইট উইল নট এন্ড ওয়েল ফর শিওর। সো এই স্কিল আমাদের ডেভেলপ করতেই হবে। আর আরেকটা জিনিস, আমার আর রিক্রুটার বা হায়ারিং ম্যানেজারের মধ্যে ব্রিজটা হলো একটা রিজুমে। এখন আবার লিঙ্কডইন প্রোফাইল আছে, তো এই রিজুমেটা ওয়েল রিটেন হওয়া খুব জরুরি। এই বিস্তারিত আমরা পরে দেখবো কি একটা ওয়েল রিটেন রিজুমে বলতে কি বোঝায়। আর আমার এখন ইদানিং আমাদের অনলাইন প্রেজেন্স খুব জরুরি। আমাদের রিক্রুটাররা সবাই লিঙ্কডইনে কানেক্টেড, এবং তারা যখনই কোনো ওপেনিং হয় তাদের কোনো লোক খোঁজেন, তারা লিঙ্কডইনে সার্চ করেন, বিভিন্ন মানুষের প্রোফাইল চেক করেন। তো লিঙ্কডইন প্রোফাইলটা যদি আপডেটেড থাকা খুব জরুরি। আমার সব ধরনের স্ট্রেংথ স্কিলস আপ টু ডেট থাকা, লিঙ্কডইন প্রোফাইলটা একটু বেটার হওয়া খুব দরকার। আর অনলাইন প্রেজেন্স আর ফুটপ্রিন্ট এটা অনেক ব্রডার টার্ম। লিঙ্কডইন প্রোফাইল এটার একটা অংশ। এটা কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো পরে। And অবশ্যই friends and acquaintances in good places, right? It's arguably it helps. Arguably ইউজ করছি কারণ আমার মনে হয় যদি আমাদের প্রপার স্কিলস থাকে এবং আমার রিজুমেটা ওয়েল রিটেন হয়, আমার লিঙ্কডইন প্রোফাইল সলিড হয়, ইনশাল্লাহ এই ফ্রেন্ডস আর অ্যাকোয়েন্টেন্সের হেল্প আমাদের হয়তো প্রয়োজন হবে। বাট প্রত্যেকের সিচুয়েশন ডিফারেন্ট, এন্ড কখনো কখনো এর দরকার হয়। রেফারেল একটা কমপ্লিটলি ভ্যালিড প্রসেস, এটার মধ্যে দিয়ে যাওয়াটা ঠিক আছে। আমরা সাহায্য চাইতেই পারি আমাদের ফ্রেন্ড সিনিয়রদের কাছে, এবং মাঝে মাঝে এর ইন্টারভিউ প্রসেসটাকে ফাস্টার করে, কল পাওয়াটাও সহজ হয়। And bridges that you didn't burn, এটা আসলে মূলত এক্সপিরিয়েন্স প্রফেশনালদের জন্য যারা কিছুদিন কাজ করেছেন বিভিন্ন জায়গায়। তো এইটা মূলত কানেকশন, আমরা যে আমাদের প্রফেশনাল লাইফে কিছু কানেকশন বিল্ড করি আমাদের পিয়ারদের সাথে, আমাদের কলিগদের সাথে, তো এইটা কন্টিনিউ করা এবং ঠিক রাখা, এইটার ব্যাপারে মূলত ফোকাস করা হয়েছে এটাতে। আমরা পরে দেখবো এই ব্যাপারটা আরো বিস্তারিত। আমি স্কিল আর স্ট্রেংথ নিয়ে অনেক বেশি কিছু বলবো না, কারণ রুমি ভাই আর আমাদের মঞ্জুর ভাই, মানে মোহাম্মদ রায়হান আর মঞ্জুর ভাই, তারা বিস্তারিত আলোচনা করবেন কিভাবে স্কিল ডেভেলপ করা যায়, ইন্টারভিউ প্রিপারেশন এইসবের ব্যাপারে। তো আমি সরাসরি চলে যাচ্ছি একটা ওয়েল রিটেন রিজুমে বলতে আসলে কি বোঝায়, আমাদের রিজুমেটা কেমন হওয়া উচিত। একটা ওয়েল রিটেন রিজুমে অবশ্যই প্রিসাইজ টু দ্য পয়েন্ট এন্ড নন রিডান্ডেন্ট হতে হবে। কোনো অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার সুযোগ নাই, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডে এবং যে কোনো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জবে এক্সপেকটেশন, বিশেষ করে ফ্রেশদের কাছ থেকে, এমনকি এক্সপিরিয়েন্সের কাছ থেকেও এক্সপেকটেশনটা হচ্ছে খুব শর্ট রিজুম হবে এবং খুব কম্প্যাক্ট এবং খুব অল্প স্পেসের মধ্যে আমরা স্ট্রেংথ স্কিল গুলো যাতে হাইলাইট করে এমন একটা রিজুমে। আর আমাদের মনে রাখা উচিত যে একটা পোস্টের এগেইনস্টে, বিশেষ করে বড় অর্গানাইজেশন গুলোতে প্রচুর রিজুমে ড্রপ করে ক্যান্ডিডেটরা, থাউজেন্ডস, মাঝে মধ্যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস। তো যে রিজুমে সর্ট করে সিলেক্ট করে, ওর এত বড় ডিটেলস রিজুমে পড়ার সময় নাই। তো it needs to be short and should be wrapped up in a single page, right? That's the industry standard. And it needs to stand out and provoke interest in hiring manager's mind. So এটা একটা কিছুটা কনফ্লিক্টিং যে আমার রিজুমেটা শর্ট, আবার এটা খুবই ইন্টারেস্টিং হইতে হবে, এটা কিভাবে করা যায়। এটা একটা স্কিল আমাদের ডেভেলপ করতে হবে আমাদের। সেজন্য অতিরিক্ত ইনফরমেশন আমরা কিছুই দেবো না। এই যে মাঝে মধ্যে রিজুমেতে দেখা যায় ওভারভিউ, আমার হবি নিয়ে কথা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা এইসব আসলে অন্তত ফার্স্ট যে ইমপ্রেশনটা ক্রিয়েট করার জন্য জরুরি না। একজন হায়ারিং ম্যানেজার he's not interested in this, to be honest. পরে ইন্টারেস্ট করতে পারে, এটা ডিফারেন্ট জিনিস। তো এইগুলো আমরা সব অ্যাভয়েড করবো এবং আমাদের রেজুমেটা কম্প্যাক্ট রাখার চেষ্টা করবো। And it needs to properly highlight candidates' strengths, ইন্ডাস্ট্রিতে যে স্ট্রেংথ গুলো চাচ্ছে বা একটা পোস্ট এগেইনস্টে আমার যে প্রিরিকুইজিট গুলো আছে বা ওইগুলো আমি ফুলফিল করি কিনা, এটা খুব ভালোভাবে হাইলাইট করতে হবে।
সো ইট নিডস টু স্ট্যান্ড আউট, যাতে 1000টা রিজুমের মধ্যে আমার রিজুমেটা একটু ডিফারেন্ট মনে হয়, নাহলে তো শর্ট লিস্টেড হওয়ার সম্ভাবনা কম। আর আরেকটা জিনিস, বেশিরভাগ রিজুমেতে দেখা যায় যে মেজারেবল কোনো ডেটা নেই। যে আমরা আমাদের এক্সেলেন্স নিয়ে কথা বলি রিজুমেতে, যে আমি এইটা ডেভেলপ করছি, এই সার্ভিস ডেভেলপ করছি, বা অমুক জার্নাল পাবলিশ করছি, এটার আউটকামটা কি, এটার ইমপ্রুভমেন্ট, আপনি একটা এক্সিস্টিং অ্যালগোরিদমকে ইমপ্রুভ করছেন, কত পার্সেন্ট ইমপ্রুভ করছেন, বা আপনার একটা সার্ভিস আছে, এটা কত লোক ইউজ করছেন, কিভাবে উপকৃত হচ্ছে, এরকম কোয়ান্টিটিভ কিছু বা মেজারেবল কিছু ডেটা প্রোভাইড করা খুব জরুরি। এইগুলো স্ট্যান্ড আউট করতে সাহায্য করে। তো এইটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো। আমি একটা র্যান্ডম রিজুমে সিলেক্ট করছি গুগল করে, আমাকে ভালো লাগছে। তো এই ভদ্রলোক মোটামুটি সব ফরচুন 500 কোম্পানির, বিশেষ করে ট্যাগ ওয়ার্ল্ডের, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, টেসলা, সব জায়গা থেকে সে কল পাইছে। সে এটা নিয়ে তার একটা ব্লগও আছে, যে এটা ওয়ার্ল্ড রিজুমে কিভাবে লেখা যায়। তো আমি তার রিজুমেটা ধার করছি এবং তার প্রাইভেট যে পার্সোনাল ইনফরমেশন আছে সবগুলা ব্ল্যাক আউট করে দিচ্ছি। তো আমরা ধরে নিলাম তার নাম জন ডো। দেখেন ওর রিজুমেটা খুব কম্প্যাক্ট, একটা পেজের মধ্যেই সব শেষ হয়ে গেছে। আর সে হেডারের জায়গাটাও নষ্ট করেনি, কারণ আমার নাম, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইট ডাজন্ট টেল মাচ, এগুলো জরুরি খুবই, রিচ আউট করে কি হবে, কিন্তু এটা টেকনিক্যাল ইনফরমেশন না। আমরা স্পেস যত বেশি সম্ভব ইউটিলাইজ করার চেষ্টা করবো। সে হেডারটা ইউজ করছে, আমরা এই কাজটা অবশ্যই করবো, যে মানে কোনো খালি স্পেস রাখার সুযোগ নাই। ইটস এ ওয়ান পেজ রিজুমে, ইট নিডস টু বি ভেরি কম্প্যাক্ট। সো দেখেন সে তার গিটহাবে একটা অ্যাকাউন্ট আছে, সে তার প্রজেক্ট গুলো গিটহাবে হোস্ট করছে। সো তার একটা লিঙ্ক দিয়ে দিল। তো এই বিষয়ে বিস্তারিত তার খুব বেশি কিছু বলার নেই। এই রিক্রুটিং ম্যানেজার যদি ইন্টারেস্টেড হয়, ক্যান গো দেয়ার এন্ড সার্ভ হিজ প্রজেক্টস। এন্ড তার একটা পার্সোনাল ওয়েবসাইটও আছে, সেটাও সে প্রোভাইড করছে। আমার মনে একটা পয়েন্টার ইউজ করা ভালো কাজ হয়, রাইট? তো এই জায়গাটার কথা বলতেছিলাম। তারপর সরাসরি চলে গেছে এডুকেশনে। এটা যে তাকেই ফলো করতে হবে এমন কিছু নাই। তো এই ওয়েস্টে একটা নর্থ আমেরিকান একটা নর্ম আছে, যাদের মেজর থাকে, মাইনর থাকে। আমাদের হয়তো এসব থাকবে না, তো আমরা এগুলো মেনশন করবো না, আমাদের যা আছে তাই। আর এই যে প্রোগ্রামিং কোর্স ওয়ার্কস এন্ড আদার কোর্স ওয়ার্কস, যে অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, এগুলো বেসিক জিনিস হতে পারে। আর বাট ইট মেক সেন্স। তো এই তো আসলে আমাদের ব্যাচেলর ডিগ্রির অংশ। তো কেউ যদি দিতে চায়, ঠিক আছে। তো আর আরেকটা জিনিস, এই লোক সে ব্যাচেলর কমপ্লিট করছে এবং কয়েক জায়গায় ইন্টার্নশিপ করছে, তারপর বিভিন্ন জায়গায় অর্গানাইজেশনে ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করছে। তো তার তেমন কোনো পাবলিকেশন নাই, জার্নাল নাই। তো সেইগুলা we do not expect journals and publications from কিছু কিছু অনেক স্টুডেন্ট ব্যাচেলর লাইফে এটা করে, ব্যাচেলর বিএসসি ডিগ্রি সময়। তো এটা জেনারেল এক্সপেকটেশনটা তেমন না, তো তার এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সে এই জন্য সে হাইলাইট করছে তার এক্সিস্টিং প্রজেক্ট গুলো, যে ইন্টারেস্টিং প্রজেক্ট গুলো সে করছে। তো আমাদের এটা বুঝতে হবে, আমি যদি একজন পিএইচডি হোল্ডার হই, আমার হয়তো খুব ভালো অনেক জায়গায় অনেক পাবলিকেশন আছে, খুব ভালো জার্নাল আছে, এগুলা ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক থাকতে পারে। যদি সম্পর্ক থাকে, আমার চেষ্টা হবে ওগুলোকে হাইলাইট করা। তা আমাদের বুঝতে হবে আমাদের স্ট্রেংথ এবং স্কিল গুলো কোন জায়গায়। তো আমি কিভাবে স্ট্যান্ড আউট করতে পারি। তো রাইট, ওর জন্য এটা ঠিক আছে, সে তার প্রজেক্ট গুলো শেয়ার করছে। আর এখানে এই যে কোয়ান্টিটিভ ডাটার কথা বলতেছিলাম, যে এই যে ইয়েলো হাইলাইটেড লাইন গুলা দেখেন, সে একটা ওয়ারেবল পাওয়ার মিটার নিয়ে কাজ করছে। তো সে বলতেছে যে ইমপ্রুভড ডিভাইসেস ব্যাটারি লাইফ স্প্যান বাই 8%, which is good. এটা মানে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারছে, and it did some improvement, and so his work was good. And আবার সে বলতেছে increased available memory by 66%. তো এই ধরনের ডাটা গুলো প্রোভাইড করা খুব, হয়তো আপনার ক্ষেত্রে এটা হবে আপনি একটা সার্ভিস ডেভেলপ করছেন যেটা 1 মিলিয়ন পিপল ইউজ করে, বা 10 মিলিয়ন, বিলিয়ন। So we need to mention these things. অথবা আপনার ডেভেলপ করা প্রোডাক্ট একটা অর্গানাইজেশনের 30% রেভিনিউ আর্ন করে, এই ধরনের জিনিসগুলো মেনশন করার সুযোগ আছে। তো এটা আপনি কতটা ইম্প্যাক্টফুল এটা বোঝায়, এটা দিয়ে বোঝা যায়, জাজ করা যায়। আর আমরা কোন একটা প্রজেক্টের বা একটা কোম্পানিতে আমাদের জব এক্সপিরিয়েন্সের খুব ইন ডিটেলস যাবো না, খুব বেশি টেকনিক্যাল ডিটেলস দেওয়ার দরকার নাই। আমরা
একটা প্রোডাক্ট কি কাজ করে, একটা সার্ভিস কি কাজ করে, একটা ফাংশন কি, এই কি ইন্টারেস্ট, কোন ইন্টারেস্টিং টেকনোলজি আমি লিভারেজ করছি এই প্রোডাক্ট ডেভেলপ করার জন্য, এই ধরনের জিনিসগুলো হাইলাইট করার জন্য, নট টু মাচ ডিটেলস। আর এই যে স্কিলস ব্যাপারটা, এটা আসলে কোথায় থাকবে, কোন সেকশন কোন জায়গায় থাকবে, এই ব্যাপারে সবার একটা নিজস্ব ওপিনিয়ন আছে। ইট ডাজন্ট, আই ডোন্ট থিংক ইটস আ ভেরি বিগ ডিল, বাট আমি পার্সোনালি প্রেফার করি স্কিলটা হয়তো একটু অ্যাপ নিচে না দিয়ে উপরে আসার সুযোগ ছিল সফটওয়্যার প্রজেক্টস এর উপরে, কারণ এটা অলরেডি ইটস এ ভেরি ডিটেইল সেকশন, ইটস ভেরি শর্ট, সো ইট কুড বি অন দ্য টপ, রাইট। মূলত তো এটা একটা ভালো রিজনে আমার মতে, তো very compact and no redundant information, and it has quantitative and qualitative data. So এখন আমরা বলতেছি যে আমার প্রোফাইল ইন্টারেস্টিং হইতে হবে, it needs to stand out, কিন্তু my profile is not interesting enough, and how would my resume or LinkedIn profile stand out, right? So এটা একটা খুব ভ্যালিড কোশ্চেন। তো আসলে কিছু ওয়ার্ক পুট করার কোনো বিকল্প নেই, আমাদের রেজুমেটাকে প্রোফাইলটাকে ইন্টারেস্টিং করতেই হবে, আমাদের কিছু গড়পড়তা মানুষের কাছ থেকে কিছুটা আগে থাকতেই হবে যদি আমরা ভালো জায়গায় কাজ করতে চাই। So we need to put some work on making our profile interesting. So how can we do that? So এখানে কিছু বুলেট পয়েন্ট আছে, সবগুলোই যে ফলো আপনাকে করতে হবে এমন না, মেবি আপনি তিনটা পয়েন্টের সাথে কমফোর্টেবল, তিনটা কাজ করা আপনার জন্য সহজ, দ্যাটস গুড এনাফ। বাট এগুলো সবগুলি অপশন আমাদের প্রোফাইলটাকে একটু ইন্টারেস্টিং করার ক্ষেত্রে হেল্প করতে পারে। So first is we can get involved in open source projects and contribute there, and we can develop our own interesting projects and can host them in GitHub, and there are some dev communities like Stack Overflow, আমরা ওই জায়গায় মানুষকে হেল্প করতে পারি, কন্ট্রিবিউট করতে পারি। এখানে র্যাপ পয়েন্ট বা রেপুটেশন পয়েন্ট আছে, Stack Overflow তে যে খুব ভালো কন্ট্রিবিউটর তার কিন্তু একটা পরিচিতি আছে ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড। It will definitely help to get calls, and we can we should do if possible we should do internship in startups. যদি ভালো জায়গায় খুব বড় কোম্পানিতে স্টার্টআপ ইন্টার্নশিপ করতে পারি তো খুবই ভালো না, এবং স্টার্টআপে কাজ করাটা কিন্তু একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমার মনে হয় বড় অর্গানাইজেশনে কাজ করার চেয়ে স্টার্টআপে ইন্টার্নশিপ করাটা অনেক ক্ষেত্রে মোর ফ্রুটফুল, অনেক ওনারশিপ বেশি থাকে, রেসপন্সিবিলিটি বেশি থাকে, অনেক বেশি লার্ন করে থাকে। So even if unpaid, maybe we can try doing an internship in startups, and এটা রিজিউমেটাকে খুব রিচ করবে যে আমি এটা এই কোম্পানিতে একটা খুব ইন্টারেস্টিং কাজ করছি। তো আর এখন অনেক অনলাইনে প্রচুর রিসোর্স আছে, খুব ভালো ভালো রিসোর্স, অনেকগুলা ফ্রি, কিছু খুব অল্প খরচে করা যায়, যেমন এই লিঙ্কডইন লার্নিং, ওরেলি, উডামি, সো মেনি। তো এই কোর্সেরা, তো আমরা ইন্ডাস্ট্রিতে যে ট্রেন্ড গুলা খুব, যে স্কিল গুলোর খুব চাহিদা আছে, বা আমি যে স্কিল গুলো আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে ওগুলোর উপর আমি কিছু কোর্স করতে পারি, then I can mention it in my profile or resume. It sounds much better. And আরেকটা জিনিস, অনেকের ক্ষেত্রে অনেকের মনে হইতে পারে যে একটা নর্থ আমেরিকান ইউনিভার্সিটি বা যে কোনো একটা ডিস্টিংগুইশড ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি বা স্পেশালাইজেশন থাকলে এটা অনেক ক্ষেত্রে হেল্প করতে পারে, বিশেষ করে কেউ যদি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আইটিতে সুইচ করতে চান বা কম্পিউটার সায়েন্স রিলেটেড জবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তো সেই ক্ষেত্রে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা যেই কম্পিউটার সায়েন্স ফিল্ডে আপনি কাজ করতে যাচ্ছেন সেই ফিল্ডে একটা স্পেশালাইজেশন নিতে পারলে অবশ্যই এটা হেল্প করবে। সো এখানে আমাদের অনেক পরিচিত ভাই আছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সুইচ করছেন, সো দে ডিড a course in BCIT and in software engineering, and it went very well for them. So we can think about it if it's affordable, or if we can afford it, and if we think it would help. যে অনলাইন প্রেজেন্সের ব্যাপারে আগে একটু বলছি, যে লিঙ্কডইন প্রোফাইলটা আসলে এটা একটা অংশ, তো মানে অনলাইন যাতে সোজা বাংলায় গুগল সার্চ করলে যাতে আমাকে খুঁজে পায় মানুষজন, যে আমার ইন্টারেস্টিং প্রজেক্টস আছে, I have some footprint in
তো এটা কিভাবে অ্যাচিভ করা যায়? তো তো আমরা GitHub-এ আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে পারি, and all the interesting projects we can share in GitHub. তো এটা একটা শোকেসের মতো। তো অন্যরা এখানে কন্ট্রিবিউট করতে পারে, ভিউ করতে, সার্ভ করতে পারে আপনার প্রজেক্ট। এটা একটা ভালো উপায়। And we can contribute in that communities like Stack Overflow, open source initiatives, different open source projects. আর আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা তো আপডেটেড থাকতেই হবে। সো লিঙ্কডইন প্রোফাইলটা এমন ভাবে ডিজাইন করা যে বিভিন্ন ডিফারেন্ট সেকশন, যে প্রম্পট গুলো আসে, যে এখানে ভুল করার আসলে খুব সুযোগ নাই। মোটামুটি স্ট্যান্ডার্ড ফলো করলেই প্রোফাইলটা যথেষ্ট ভালো হবে। তো আমরা যদি লিঙ্কডইন প্রোফাইলটা আর এটা আপডেটেড আপ টু ডেট রাখা খুব জরুরি, স্পেশালি যখন আমরা জব নতুন এই সময়টা। And এইসব প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্কে রিকমেন্ডেশনের স্কিম আছে, বিভিন্ন রকম অন্য পিয়ার ফ্রেন্ডরা বা কলিগরা আপনাকে বিভিন্ন ধরনের প্রেজ আর রিকমেন্ডেশন প্রোভাইড করতে পারে। তো এগুলো আপনি চাইতে পারেন কোয়ার্কারদের কাছ থেকে অথবা এক্স কলিগদের কাছ থেকে। এটাও খুব হেল্প করে। হায়ারিং ম্যানেজাররা, রিক্রুটাররা এই জিনিসগুলা দেখে। এমনকি কিছু অটোমেটেড ক্রলার আছে, এগুলা ক্রলার গুলাও লিঙ্কডইন প্রোফাইল, বিভিন্ন রকম রিকমেন্ডেশন এইগুলা ক্রল করে বিভিন্ন ধরনের স্কোরিং করে। এক ধরনের মেশিন লার্নিং, বিট অফ মেশিন লার্নিং। বাট অনেকে কিন্তু এই ধরনের স্ক্রলার ইউজ করে রিজুমে সর্ট করতে। এই জন্য প্রোফাইলটা আপ টু ডেট থাকা এবং স্কিল গুলা ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন থাকা, অবশ্যই ফলস ক্লেম করা যাবে না আমার ওইসব অ্যাচিভ করতে লাগে, বাট আই নিড টু yeah, and we can create our own website or blog and showcase our works as well, and then we can mention it in the resume. So and এইসব প্রফেশনাল নেটওয়ার্কে আমরা রিচ আউট করতে পারি, সাকসেসফুল প্রফেশনালদের সাথে কানেক্টেড হতে পারি। আমাদের ইউনিভার্সিটি বড় হয়ে আছেন, আমাদের পরিচিত লোক, আমাদের বাংলাদেশি ব্রাদাররা বা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, যে কোনো ভাবে যারা অলরেডি ভালো বিভিন্ন অর্গানাইজেশনে ভালো ভালো জায়গায় আছেন, তাদের সাথে কানেক্টেড থাকতে পারাটা পজিটিভ থিং। যেমন আমার হায়ারিং ম্যানেজার সে মাঝে মাঝেই লিঙ্কডইনে পোস্ট দেয় যে আমার 3টা ওপেনিং আছে, যে তোমরা রিজুমে ড্রপ এখানে দিয়ে যাও। তো এটা তো অনেক ডিরেক্ট অ্যাপ্রোচ, এবং এটা অবশ্যই হেল্প করবে কোম্পানিতে, আর রিক্রুটমেন্ট প্রসেসটা ইজিয়ার হয় এইসব ক্ষেত্রে। তো এই ধরনের লোকদের সাথে কানেক্টেড থাকাটা ইটস এ গুড আইডিয়া। আর যে রেফারেল সম্পর্কে বলতেছিলাম, ইটস কমপ্লিটলি ভ্যালিড প্রসেস। উই ডেফিনেটলি উই ক্যান আস্ক ফর রেফারেলস ফ্রম দ্য সিনিয়র্স এন্ড professionals working in the industry, but as long as both parties are comfortable with the process, and যখন আমরা রেফারেল চাইবো, আমরা আমাদের অবশ্যই ফুলি প্রিপেয়ার্ড হইতে হবে ইন্টারভিউটা ফেস করার জন্য। এটা দ্যাটস দ্য লিস্ট উই ক্যান ডু। আমরা যদি বলি ভাই আমার এই রিজিউমেটা ফরওয়ার্ড করেন এই পজিশনের জন্য, অবশ্যই আমাকে তার প্রিরিকুইজিট গুলো মিট করতে হবে। উই শুড বি কনফিডেন্ট অ্যাবাউট ইট, এন্ড ইউ নিড টু বি ওয়েল প্রিপেয়ার্ড। ইন্টারভিউ খারাপ হইতেই পারে, এটা কোনো ব্যাপার না, এটা তো আসলে ডিফারেন্ট জিনিস। কিন্তু আমাদের ক্যান্ডিডেটের পক্ষ থেকে প্রিপারেশন থাকাটা জরুরি, এবং আমি আমার প্রিরিকুইজিট গুলো ফুলফিল করি কিনা এটা আগে চেক করে তারপর আমরা অবশ্যই আস্ক করতে হবে যে আমার রিজিউমেটা রেফার করলে ভালো হয়। And probably not a good idea to ask for referrals from complete strangers. তো কিছু যে রেফার করবে তার আসলে ক্যান্ডিডেট সম্পর্কে কিছুটা ধারণা দরকার, তার কাজ, তার প্রোফাইল, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো ধরনের পরিচয় বা জানাশোনা ছাড়া আমি যদি কিছুটা সরি পরে আসতে পারছো আপনার সম্পর্কে কিছুটা ধারণা না থাকলে রেফার করাটা ঠিক ইথিক্যাল না, কারণ তার অর্গানাইজেশন এক্সপেক্ট করে সে ভালো লোক রেফার করতেছে, হি এক্সপেক্ট গুড ফর দেম এন্ড দে উইল ডু গুড, দ্যাটস হোয়াট আই থিংক। তো একটা পরিচয় ডেভেলপ করে নেওয়ার জন্য আমরা একটা বড় ভাইদের সাথে রিজিউমে এক্সচেঞ্জ করতে পারি, আমাদের
interest নিয়ে কথা বলতে পারি, and then it's completely fine to ask for referral. Do not burn bridges. এটা দিয়ে আমি বুঝাতে চাইছি এটা আসলে কিছুটা এক্সপেরিয়েন্স প্রফেশনালদের জন্য। তো আমরা প্রফেশনাল লাইফে অনেক জায়গায় কাজ করি এবং সুইচ করি, আমাদের সুইচ করতে হয় বিভিন্ন কারণে। সো আমাদের কলিগ পিয়ার এগুলো হলো দে আর দ্য বেস্ট কানেকশনস দ্যাট উইল এভার মেক, and so we should try to create an impression on our coworkers, our colleagues, by quality works and exemplary work ethics. And একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অনেক জায়গায় হস্টাইল এনভায়রনমেন্ট থাকে, কোম্পানি আপনাকে ভালো ট্রিট করে নাই, তোমরা প্লিজ একটু যাও, সরি। বা আপনার ম্যানেজার he treated you very bad, এটা হইতেই পারে। আসলে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আমরা পাই, সবগুলো যে খুব প্লেজেন্ট তা না। তো সেই ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদের গ্রেসফুল এক্সিট করতে হবে, আমরা যাতে কোনো সিন ক্রিয়েট না করি বা কোনো বাজে ইমপ্রেশন ক্রিয়েট করে তারপর লিভ না করি। It needs to be very professional and we should exit gracefully. মোটামুটি এটাই। আমরা তো 4টা সেশন শেষে কোশ্চেন গুলো করবো, তো আমি শাহেদ ভাই কাছে ফিরে যাচ্ছি। Thank you. Thank you so much, Asad bhai. It was very thorough and insightful. আমি শিওর যারা এখানে অ্যাটেন্ডেন্স যারা অ্যাটেন্ডি আছেন তারা ডেফিনেটলি এটা থেকে বেনিফিটেড হবেন, আমার বিশ্বাস। তো আমি এরপরে যাচ্ছি আমাদের পরের স্পিকারের কাছে, উনি মোহাম্মদ গোলাম রব্বানী। আমি ওনাকে অনুরোধ করব ওনার প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। থ্যাংক ইউ। আসাদ ভাই, আপনি শেয়ারটা স্টপ করতে পারেন প্লিজ। হ্যাঁ ভাই, আমি স্টপ করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি রব্বানী ভাই, হ্যাঁ শুরু করেন প্লিজ। Assalamu alaikum all. So yeah, Asad bhai has presented like how to get the interview call. So I will talk about like once you got the interview call, what are the interview processes. So I did my dry run in English, so I will continue in English. But yeah, do you have any questions? Okay, so mainly the interview steps in a big tech company, like Amazon, is like online assessment, phone screen, and on-site interviews. So most of the candidates, you will be invited to take an online assessment exam. So this exam contains the technical questions as well as the behavioral questions. The technical questions normally include 2 coding questions, and you will be given around 90 minutes. And these questions will be on data structure and algorithm. And you will be also judged based on your coding style, like whether you write maintainable, clean code. And the behavioral questions and cultural assessment, these questions, this will assess your likelihood of behavior that supports the company's leadership principles. And if you do well in this online assessment, then you will be directly called to on-site interview. And if it doesn't go very well, then you will be asked to take a phone screen. And if it went really bad, then you will be rejected. So I was given 10 minutes for a presentation, so I will make them short, and but at the end you can ask questions for more details. So phone screen, some of you may be called for phone screen directly without any online assessment. And the phone screen, the duration is normally 45 minutes to 1 hour. Again, this contains 1 coding questions, mainly on data structure and algorithms. And the interviewer will also ask you the basics of data structure algorithm, and they may deep down on the particular data structure, its runtimes, and all that stuff. And this phone screen, you will be also asked 1 or 2 questions on leadership principles. I will explain more on the on-site interview process. In the on-site interview, there will be 4 or 5 interviews, and
The duration is 1 hour for each of the interview. There will be coding questions in each of the interview, almost each of the interview. The coding questions will be on algorithms. So some interviewer will focus on algorithm and data structure, and some interviewer will focus on your problem solving skill. So he will design this question in such a way that will judge your problem solving skill. And some interviewer, they will focus on whether you write logical and maintainable code. So this will be more about like you have to use object-oriented principles, and you will judge that whether you are able to extract the classes, the attributes, their relations, and your code is maintainable enough so that if we add new requirements, it can be easily extended. So these kind of things will be tested in that coding questions. And my advice will be like always talk about your solutions before you start writing code. So the interviewer, he may ask you to optimize your solution, and then you have a conversation, and once you agree on, then you start writing code. And it's always good, like you use one example after writing the code, you use one example and go through the code path. It's really nice. And the interview will also ask you to test your code, like what are the test case for the solution that you have provided. And then the interviewer will also ask you about the runtime and space complexity of your algorithm. So you need to know the runtime and space complexity, the big notation of the solution that you have provided. And for the senior engineers and SD2+, there will be system design questions. So you will be asked to design a software systems, and it can be like they may ask you to design Facebook or design YouTube, something like that. And your design should be scalable and operationally maintainable. So mainly you will start with the high-level components, and then the interviewer may dive deep on a specific components. But in general, your solution should be scalable and operationally maintainable, and the interviewer will dive deep on that. And for each of the Amazon interview, there will be questions on leadership principles like customer obsession, delivery results. These questions, the interviewer will ask you to give an example from your previous experience on certain situation. For example, he may ask you, can you give me an example where you deliver a project on a tight timeline, or you have conflict with one of the colleagues, then how do you resolve those? So you have to give example from your experience on these questions. And it's very special for Amazon because I know that they give lots of importance on these questions. And at the end of the interview, the interviewer will ask you to ask any questions about the company. So it is always good to ask some questions so the interviewer knows that you are interested in the company. And questions like you can ask about the team members of the interviewer, or technologies they're using in the team, or what are the day-to-day engineering in that team. These kind of questions you can ask. And for especially Amazon, there is a bar raiser interview. So among 4 or 5 interviews, there will be one bar raiser. He is from different team than the hiring manager. So this is introduced so that the integrity is maintained, the integrity of the interview is maintained. And normally the bar raiser asks you the hardest question, and he has the veto power. So if the bar raiser says, even the hiring manager say yes, but bar raiser says no, then that means no. Yeah, so these are the types of interviews that we have in Amazon. So that's all I have for today. And next, Rahan Bhai, he will talk about how to take preparation for the interview. I'll give it back to Shahid Bhai. Thank you, Rabbani Bhai. Thanks for your information. So if we have any question, then we can ask you after the entire presentation. So I would like to call upon Raihan Bhai to deliver his presentation. Please, Raihan Bhai. Assalamu alaikum, Shahid Bhai. Thank you. আমি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার করছি। Sure, thank you. স্লাইড দেখা যাচ্ছে ভাই? জি, দেখা যাচ্ছে। Please.
তো আপনারা এতক্ষণ শুনতে পেলেন আমাদের প্রিভিয়াস টু স্পিকার্স এর কাছ থেকে আসাদ যেমন ফোকাস করছে how to increase of data in the interview, right? এবং রাব্বানি ফোকাস করলো হচ্ছে ইন্টারভিউ প্রসেস সম্পর্কে। Now comes the fun part, now the preparation piece. So এই প্রিপারেশন পিস দুটা সেকশনে ভাগ করা হয়েছে। আমার ফোকাস হবে হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর এন্ট্রি লেভেল রোলস, আর আমার নেক্সট স্পিকার মঞ্জুর ও বলবে হচ্ছে how to prepare for senior level roles. There are some specific expertise that are expected from senior positions. So he will talk about that. So let's start. আমি প্রথমে বলতে চাচ্ছিলাম, অনেক সময় আমরা মনে করি যে ইন্টারভিউ এটা একটা টেকনিক্যাল অবশ্যই, কিন্তু এখানে অনেক নন টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে। I wanted to bring those first of all. আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে ইন্টারভিউ প্রিপারেশনটা এটা একটা জার্নি। আমরা জার্নি করার আগে আমরা কি করি? আমরা একটা প্ল্যান করি। আমরা যেখানে যাচ্ছি সেখানে দেখি যে ওখানে কি কি ম্যাপ আছে, কি আছে, রাইট? এটাও মনে করতে হবে যে I am starting a journey. I have to make a road map on how to get to my destination, right? এখন যেটা করতে হবে যে এই প্রিপারেশনের as part of this preparation process there are certain areas I need to brush up on. এবং এই জার্নিটার শুরুতে আমাদের যেটা করা উচিত সেটা হলো evaluate yourself, যে আমার প্রোগ্রামিং স্কিল out of 1 to 10 where am I? আমার ডেটা স্ট্রাকচার স্কিলস, আমার অ্যালগরিদমিক স্কিল, ঠিক আছে? আমি কয়েকটা আমি কভার করব সাবসিকুয়েন্ট স্লাইডে, আমি সেখানে আসছি। কিন্তু the point I wanted to emphasize is we need to be consistent in this journey. Every day we need to take couple of steps more and then couple of steps more, and that will eventually lead us to attain our goals, right? এবং আমাদেরকে আমরা ডেইলি রুটিনের আমরা সবাই ব্যস্ত। কেউ হয়তো আমরা পড়াশোনা এখন আমরা করছি, ফ্রেশ গ্রাজুয়েটস, কেউ আমরা হয়তো অলরেডি ওয়ার্কিং in our fields. So everybody's situation is different. So we need to make our own plan that works for me, that works for you. দিনের কোন সময়টাতে আমি এই প্রিপারেশনের উপরে আমি সময়টা ব্যয় করব, এই প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা অ্যাসপেক্ট which is very important is to gain some not to gain but some soft skills, যেমন কমিউনিকেশন, কোলাবোরেশন, টিমওয়ার্ক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। টেকনিক্যাল স্কিলস যেমন ইম্পর্টেন্ট, তেমনি ভাবে আমাদের এই ফিল্ডে এরকম কোলাবোরেটিভ যে স্কিলস গুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইউ আর নট গোয়িং টু ওয়ার্ক অ্যালোন, হাইলি লাইকলি, মেবি ইন exceptional cases হয়তো I'm a lone developer, I'm working on a project, maybe 1 or 2 people, but usually highly likely you are going to work in a team environment. So you have to communicate your problem solving approaches, your designs to your peers so that they understand. So it's not about only me solving a problem, but it's all about how the whole team works and get to the completion, right? এবং আরেকটা ব্যাপার হলো যে ইন্টারভিউতে বাংলা ভাষা যেটাকে বলা যায় মাথা ঠান্ডা রাখা। ডু নট প্যানিক। এখানে কোনো ইন্টারভিউ যে নিচ্ছে সে চ্যালেঞ্জিং কোয়েশ্চেন অবশ্যই করবে, আমাদেরকে ঠান্ডা মাথায় সেগুলোকে বুঝতে হবে। বি এ গুড লিসেনার, যে কি কোয়েশ্চেন করা হচ্ছে এবং কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করা যায় স্টেপ বাই স্টেপ। লেটস নট প্যানিক ইন দ্যাট সিচুয়েশন। ইটস স্ট্রেসফুল, আই এগ্রি, কিন্তু যতটুকু সম্ভব সেটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা। তৃতীয় দরকার সেটা হচ্ছে অবশ্যই রিসোর্সেস, and nowadays there are no shortage of resources, books, courses. আমাদের নেক্সট স্পিকার মঞ্জুর
সে অনেকগুলো লিঙ্ক সে প্রোভাইড করবে, তো আমি আর ওদিকে যাচ্ছি না, কিন্তু আমি জাস্ট আই ওয়ান্টেড টু ব্রিং ইট আপ that we have to rely on books, courses, tutorials, videos. Nowadays there are many websites, they let you do a mock interview, যেখানে they will ask you, your friends might even conduct a mock interview with you, so why not, it gives you a dry run. ঠিক আছে, তো এই তিনটা এরিয়া মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এই প্রি কন্ডিশন বলে নিতে পারেন। সো এন্ড দেন অবশ্যই দ্য টেকনিক্যাল পার্ট, যেটা এরিয়াস টু কভার, মোর অর লেস আমার কাছে মনে হয় সবাই এটার সাথে পরিচিত যে কি কি এরিয়া আমাদেরকে ফোকাস করা উচিত। তো আমার কাছে যেটা মনে হয়, we have to choose a programming language that I am comfortable with. সেটা হতে পারে C, C++, Java, but fluency is important. Why? Because at the end of the day, you will be brought in front of the whiteboard and you will be asked questions that you need to write your codes on the whiteboard in a programming language. হ্যাঁ, সেখানে কেউ যদি সেমিকোলন মিস করে, কেউ যদি সিনট্যাক্স এরর, হয়তো তার ঠিকমতো মনে নাই, সেটা দ্যাটস নট এ বিগ ডিল, দ্যাটস নট এ বিগ ডিল। আমরা ইন্টারভিউ প্রসেসে সিনট্যাক্স এরর নিয়ে মাথা ঘামাই না, কিন্তু দ্য কোড নিডস টু বি ক্লিন এবং সুন্দর করে প্রপার ফরম্যাটিং এ, প্রপার অ্যালাইনমেন্টে সুন্দর করে যেন মনে হয় যে না তার ফ্লুয়েন্সি আছে, হি ইজ এবল টু এক্সপ্রেস his ideas in his, so be comfortable with whichever programming language you prefer. এবং দ্বিতীয় যেটা দরকার সেটা হলো ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম, they go hand in hand. Arrays, linked lists, tree, graphs, I just put some names in the list, but that's not the complete list obviously. One important thing I wanted to say, sometimes we know, okay, fine, how to use array, but we don't know when to use it. আমি কখনো কখনো জিজ্ঞাসা করেছি যে হ্যাঁ ঠিক আছে, অ্যারেও হচ্ছে it stores a list of elements, linked list to the list of elements স্টোর করছে, তাহলে কোন সময় আমরা কেন দুইটা, why we need to know in depth when to use what and why. এবং there are certain elements regarding that, especially time complexity, space complexity, সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়া খুবই ইম্পর্টেন্ট। So programming language, data structure, algorithms. So once we have a solid foundation, আমরা এখন স্টার্ট করব প্রবলেম সলভিং। তো এখনকার দিনে দেখা যায় অনেক ওয়েবসাইট আছে যাদের অলরেডি প্রবলেম সেট আছে, তারা ডিভাইড করছে বিভিন্ন ভাবে, কিছু প্রবলেম হচ্ছে ইজি, কিছু হলো মিডিয়াম ডিফিকাল্টি, আর কিছু হলো হার্ড। তো আমার কাছে মনে হয় স্টার্ট উইথ দ্য ইজি ওয়ান and gradually move towards medium and hard difficulty. In total, 350-400 around 350-400 problems if I can solve, that sets you up pretty much for success. I think that will pretty much prepare you for the interview. এবং আরেকটা আমি জিনিস যেটা মনে করছি বলা দরকার, সেটা হলো কতটুকু টাইম আমি নিব। ইউজুয়ালি 4 to 6 months আমার কাছে মনে হচ্ছে ইটস এ গুড টাইম পিরিয়ড টু প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ। অবশ্যই আমি আবারও আগে বলছি, এক একজনের সিচুয়েশন ডিফারেন্ট, কেউ হয়তো ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুবই সে সুপারস্টার, দেন obviously he will need less time, right? But on average 4 to 6 months. এবং আমার কাছে মনে হচ্ছে দিনে যদি 4 থেকে 6 ঘন্টা করা যায় এটার পেছনে, if we can spend 4 to 6 hours each day consistently, again I'm emphasizing on that term, consistency is important. I think that's a very good start. পরের ব্যাপারগুলো খুবই obvious. এখানে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, এটার উপরেও it's very important area that I'm not going to just write code.
I need to write and organize my code in such a way that it's maintainable. It's when somebody else reads my code, it's very clean. Sometimes we take a look at the code is written, but it's so hard to understand, right? So familiar yourself in those design patterns, singleton, factory, builders, কত ধরনের ডিজাইন প্যাটার্ন আছে। এবং ইন্টারভিউতে এমন প্রবলেম দেওয়া হয় যে how will you design a parking lot? How will you design a vending machine, for example? These are just examples. These are not complete, right? সুতরাং এই এরিয়াটাও খুবই ইম্পর্টেন্ট। Now the following three areas, operating system, network এবং database, এই তিনটা এরিয়া অবশ্যই আমাদের হাই লেভেল কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার থাকতে হবে, কিন্তু depending on where I am applying, for example, if I am applying for a role for say I'm going to write Linux device driver, অবশ্যই সেই ক্ষেত্রে অপারেটিং সিস্টেমের সলিড কনসেপ্ট থাকতে হবে, ডিপ কনসেপ্ট থাকতে হবে, এবং ইন্টারভিউতে সেই এরিয়ার উপরেই অনেক ব্রাশ আপ করা হয়। সিমিলারলি আমাকে যদি আমি যে রোলে অ্যাপ্লাই করছি সেখানে হয়তো আমাকে সিপ প্রোটোকল ইমপ্লিমেন্ট করতে হবে অথবা রেস্ট এপিআইস ইমপ্লিমেন্ট করতে হবে, সেখানে নেটওয়ার্ক কনসেপ্ট গুলো সলিড থাকা খুব জরুরি। সেম অ্যাপ্লাইজ টু ডেটাবেস, রাইট? লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কারেন্ট এক্সপিরিয়েন্স। রাব্বানি এটাকে he already talked about it, that we should be ready to always talk about what I am doing currently in my current role. আমি কি ধরনের কাজ করছি, how it aligns with the role I am applying to, এবং অনেক সময় আমরা বলি can you share with us a recent challenge, a recent technical problem that you have solved and how have you solved it, কিভাবে তুমি করেছো। এবং এটার উদ্দেশ্য হচ্ছে, the purpose হচ্ছে যে to see তাদের প্রবলেম সলভিং, তাদের অ্যানালাইটিক্যাল স্কিল, can he break down the problem into smaller pieces and go one by one stepwise, ঠিক আছে? তো মোটামুটি এই এরিয়াগুলোই মেইনলি আমার কাছে মনে হয়েছে যে ইন্টারভিউ প্রিপারেশনে আমাদেরকে ব্রাশ আপ করা উচিত, এবং ডিপেন্ডিং অন ইউর স্কিল সেট অবভিয়াসলি ইউ উইল স্পেন্ড সাম or more or less time in those areas. অবশ্যই আমরা, আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা সেটা অ্যাড্রেস করব at the end. আমি ফিরে যাচ্ছি শাহিদ ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাহান ভাই, খুবই সুন্দর বক্তব্য। আমি যতই শুনছিলাম ততই মনে হচ্ছিল যে আরো কন্টিনিউ করেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা কন্টিনিউ করতে, মানে সময়ের কারণে আমরা এটাকে বাউন্ড করে দিয়েছি। বাট আপনারা তিনজনই যতক্ষণ আপনারা লেকচার দিচ্ছিলেন, এটা আমার মনে হচ্ছে যে আমি ততই শিখছি। তো আপনারা আমাদের BECBCর জন্য এক অ্যাসেট, এবং আমরা আসলে আপনাদেরকে মেন্টর হিসাবে হয়তো ফিউচারে আমরা আবারও আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাবো। তো ধন্যবাদ রাহান ভাই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তো এখন আমরা চলে যাচ্ছি মঞ্জুর ভাইয়ের কাছে। মঞ্জুর ভাই প্লিজ আপনি যদি আপনার প্রেজেন্টেশন শুরু করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ শাহেদ। আমরা এতক্ষণ শুনছিলাম আসাদ, রাব্বানি এবং রায়হানের প্রেজেন্টেশন, এবং খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন ওরা ব্রিং আপ করেছে। তো আমি এখন আমার স্লাইডটা শেয়ার করতে যাচ্ছি। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, তো আমি আজকে কিছুটা কথা বলবো ইন্টারভিউ প্রিপারেশন ফর সিনিয়র লেভেল ইঞ্জিনিয়ার্স, এবং মূলত আমার কথাতে চলে আসবে যে আমি রিসেন্টলি একটা জবের ইন্টারভিউ থ্রুতে গেছি, এবং আমি একটা জব পেয়েছি আমেরিকাতে। আমার কোম্পানির নাম হচ্ছে রোকু। আমি অগাস্টের 9 তারিখ থেকে জয়েন করতে যাচ্ছি। তো এই জার্নিটাই আমি মূলত তুলে ধরবো। সো এটা উড বি ভেরি র, মানে বেসড অন মাই এক্সপিরিয়েন্স।
তো প্রথম যেটা ছিল, আমি ব্রডকমে 10 বছর চাকরি করলাম, তারপর ওর একটা লে অফ আসলো এবং অনেকজনের সাথে আমিও লে অফ হয়ে গেলাম। তারপর আমার জার্নি শুরু হলো যে কিভাবে আমি এখন একটা ভালো জব ল্যান্ড করতে পারি। তো আমি দেখলাম যে অনেক বেশি ইনফরমেশন, সো আমি চেষ্টা করলাম যে কোনটা আমার রিয়েল ইনফরমেশন আমি ইউজ করতে পারি। যেমন আসাদ প্রথম থেকে খুবই এমফাসাইজ করছে যে লিঙ্কডইন হচ্ছে খুবই ভালো রিসোর্স। তো লিঙ্কডইনে জব সার্চ করার অ্যাবিলিটি আছে, তো আমি লিঙ্কডইনটাকেই বেছে নিলাম। কারণ আমি আদার কিছু ওয়েবসাইটে পেলাম যে ওদের ওখানে পোস্টিং আছে, কিন্তু ওই কোম্পানিতে গিয়ে দেখি সেই পোস্টিং আর অ্যাভেলেবল না, তো আমি কনফিউজড তখন। কিন্তু লিঙ্কডইনটা আমার কাছে মনে হলো যে এইটা আসলে ভেরি অথেন্টিক, এখানে যে ইনফরমেশনটা আসে সেটা ওই কোম্পানির ওয়েবসাইটেও আমি পাচ্ছি। তো আমার সার্চিং ক্রাইটেরিয়া ছিল লিঙ্কডইন বেসড। যখন আমি একটা জব পেলাম লিঙ্কডইনে, যেটা আমার স্কিল সেটের সাথে 50% ম্যাচ করে, তখন আমি হচ্ছে সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সেই জবটাই খুঁজে বের করলাম এবং সেখানে আমি সাবমিট করি। এবং তার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই আমি রিক্রুটারের কল পাই। নেক্সট আমার ছিল যে আমি কিভাবে ভালো করতে পারি জবের জন্য। সিনিয়র লেভেলের জবগুলাতে বেশি এক্সপেকটেশন অনেক বেশি। যারা ইন্টারভিউ নিবে তারা দেখবে যে সে আসলে কি একটা ভ্যালু অ্যাড করতে পারবে আমার কোম্পানিতে, তাহলে আমি তাকে নিব। সে যদি দেখে যে না, সে সিনিয়র লেভেলে আসতে চাচ্ছে কিন্তু তার স্কিল সেট গুলো ওরকম সিনিয়র হয়নি, তখন কিন্তু খুব সহজ হয় না। সো আমাদেরকে ওইভাবেই ডেভেলপ করতে হবে যে সিনিয়র লেভেলের জন্য এক্সপেকটেশন কি। তো জুনিয়র লেভেলের সাথে সিনিয়র লেভেলে অবশ্যই ডিফারেন্স আছে। ওরা চাবে যে সে হবে খুব ভালো কোডিং এ এক্সপার্টিস থাকবে, সিস্টেম ডিজাইন, সে খুব ভালো সিস্টেম ডিজাইন করতে পারবে এবং তার বিহেভিয়ারাল স্কিলটাও হবে অনেক বেটার দেন জুনিয়র ইঞ্জিনিয়ার। এবং তারপরে থাকবে তার এক্সপার্টিস, সে কি শুধু তার টেকনিক্যাল স্কিল যতটুকু সে জব করে অতটুকুই জানে, নাকি সে আরো বেশি লার্ন করে। এই জিনিসগুলো তার আস্তে আস্তে খেয়াল করবে। তো আমি এইখানে যেহেতু আমি এই 4টা অংশটায় ভাগ করলাম, একটা হচ্ছে কোডিং, আর একটা হচ্ছে সিস্টেম ডিজাইন, বিহেভিয়ারাল এন্ড এক্সপার্টিস, এই 4টা নিয়ে আমি কিছুটা কথা বলবো। কোডিং প্র্যাকটিস, এখানে আমি যেটা দেখলাম যে প্রথমে আমি ভাবতাম যে হয়তো 40-50টা কোডিং করে আমি ইন্টারভিউতে চলে যাব। তো সেইটা দিয়ে আমি প্রথম ইন্টারভিউতে আমি টের পেলাম যে না, এটা একেবারে নট আপ টু দ্য লেভেল। ওরা চাচ্ছে যে আমি একদম ডিপলি সবকিছু জানি, অনেক প্রবলেম সলভ করতে পারি। তো আমি তখন দেখলাম যে আমি যদি 200+ প্রবলেম সলভ করতে পারি, আমার লেভেলটা অনেক বেটার হয়। আমি যে কোনো জিনিস অনেক ডিপলি বলতে পারি, অ্যানালাইসিস করতে পারি। তো সিনিয়র হওয়ার জন্য, সিনিয়র পজিশনের জন্য অবশ্যই মানে 200-র বেশি প্রবলেম করতে হবে। এবং শুধু 220 মানে হচ্ছে সেখানে ইজি এবং হার্ড, যেটা রায়হান বলেছিল যে এই সবগুলোই জানা দরকার। সো এই 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 ধরনের বিভিন্ন টাইপের যত প্রবলেম আছে, এবং চেষ্টা করতে হবে যে মাল্টিপল রিভিশন দিতে। একবার রিভিশন দিয়ে গেলে যেটা হয় যে হয়তো মনে থাকে না। এবং ইন্টারভিউ গুলো ওরা চায় যে আমি ভেরি ফ্লুয়েন্ট, আমি খুব দ্রুত প্রবলেমটা বুঝে করে দিতে পারছি। এবং ওরা চায় আমি কোশ্চেন আস্ক করি। সো এটা খুব ইম্পর্টেন্ট যে একটা প্রবলেম দিলেই আমি যাতে সাথে সাথে কোড না করে ফেলি। আমরা ওখানে মিনিমাম 5 মিনিট ব্যয় করব, ওর সাথে কথা বলবো। আমি হয়তো প্রবলেমটা বুঝে গেছি, ওইটা বললো, কিন্তু আমি তারপরও একটু সময় ব্যয় করবো, ওর সাথে কথা বলবো, যাতে সে বুঝতে পারে আমি প্রবলেমটা বোঝার চেষ্টা করছি এবং আমি একদম ডিপলি প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করছি। তারপর আমি কোডিং লেভেলে যাব। এবং কোডিং এর সাথে যেটা করতে হবে যে অর্ডার কমপ্লেক্সিটি, এই জিনিসগুলা জানতে হবে। যেমন বিগ ও নোটেশন, লিনিয়ার অর্ডার, এন স্কোয়ার অর্ডার এবং এন কিউব বা আদার যে অর্ডার গুলো থাকে, এই জিনিসগুলো জানতে হবে। প্রথম দিকে আমি ভাবতাম যে একটা প্রবলেম আমি একটা ওয়েতেই সলভ করি, দেন শুড বি গুড। কিন্তু ইন্টারভিউ লুক করে যে আমি কি অ্যাওয়ার অফ আদার ওয়ে টু সলভ করা পারছি কিনা। সো আমাকে যেটা করতে হবে যে একটা প্রবলেমকে যদি 3টা নিয়মে সলভ করা যায়, 3টা নিয়মেই করে যাওয়া উচিত। তাহলে ইন্টারভিউয়ার তখন রিয়েলি মানে খুবই সারপ্রাইজ হবে যে সে আসলে সম্পূর্ণ ডোমেইনটাই বুঝে, সে প্রবলেমটা যতগুলো ওয়েতে সলভ করা যায় সেগুলাই জানে। কিছু কিছু প্রবলেম হয়তো একটা নিয়মেই করা যায়, দ্যাটস ফাইন। বাট যেগুলো হয়তো 2টা কি 3টা নিয়মে করা যায়, যে লগ এন নিয়মে অথবা লিনিয়ার নিয়মে,
সবগুলো নিয়মেই করা উচিত। এবং আরেকটা জিনিস করা উচিত যে যখন আমরা একটা কোড সলভ করবো, এগুলোকে যদি GitHub এ সেভ করে রাখা যায়, সেটা আমাদের জন্য খুবই ভালো। স্পেশালি যদি আমি ইন ফিউচারে আবার জবের ইন্টারভিউর জন্য চেষ্টা করি, তাহলে আমার একটা ব্যাকআপ রিসোর্স আছে এবং আমি জানি যে আমি নিজেকে সেই সময় কোন লেভেল নিয়েছিলাম এবং আমাকে আবার সেই লেভেলেই চলে আসতে হবে খুব অল্প সময়। তো প্র্যাকটিসের জন্য আমি এখানে কয়েকটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, যেগুলো আমি খুব ইউজ করেছি। যেমন এখানে আমি নাম্বার 1 বলবো হচ্ছে লিডকোড। লিডকোডের কোডিং গুলো মূলত আমি দেখছি যে ইন্টারভিউতে চলে আসতেছে। ক্ষেত্র বিশেষে হয়তো ডাইরেক্ট কমন পড়ে যায়, অথবা হয়তো তারা একটু চেঞ্জ করে দেয়, কিন্তু প্যাটার্নটা সিমিলার অ্যাজ লিডকোডের মতো। তো আমি বলবো যারা প্র্যাকটিস করবে, লিডকোডকে ফার্স্টেই অবশ্যই তাদের প্রাইমারি একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করবে। এছাড়া আমি যেমন অ্যালগো এক্সপার্ট এই ওয়েবসাইটটার সাবস্ক্রিপশন কিনেছি, এবং অ্যালগো এক্সপার্টটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। যেমন এখানে শুধুমাত্র কোডিং না, এখানে কোডিং, বিহেভিয়ারাল, সিস্টেম ডিজাইন, এই 3টা আছে এবং ভেরি অর্গানাইজড ওয়েতে আছে। এবং 3 নাম্বার আরেকটা হচ্ছে হ্যাকার র্যাঙ্ক। এইটাতেও অনেকগুলো সুন্দর সুন্দর প্রবলেম আছে, এগুলো সলভ করা যায়। যেমন যদি কখনো দেখা যায় যে অনলাইনে যদি ওরা প্রবলেম সলভ করতে দেয়, হ্যাঁ, তখন হয়তো ওরা হ্যাকার র্যাঙ্কটা ইউজ করে। আমি কয়েকটা কোম্পানিকেই পেয়েছি যারা হ্যাকার র্যাঙ্ক ইউজ করছে। এছাড়া যেমন বই হিসেবে রাখা যেতে পারে ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ। একটা বই সাথে থাকলে ভালো, এটা রেফারেন্স হিসেবে ইউজ করা যায়। ওখানে অনেকগুলো সুন্দর সুন্দর অ্যালগরিদমের কথা ওরা বলছে। অথবা আমরা যদি অন সাইটে ইন্টারভিউ দিতে যাই, এখন যদিও ইন্টারভিউ গুলো হচ্ছে অনলাইনে, অন সাইটে হয়তো ভবিষ্যতে চলে আসবে, তখন হয়তো আমাকে প্লেনে করে যেতে হবে সেখানে। তো আমার সাথে এই বইটা থাকলে আমি তখন যখন আমি ড্রাইভিং এ বা প্লেনে আমি আছি। তো এখানে আমি একটা মেসেজ দিব, যাতে যারা স্টুডেন্ট এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তাদের জন্য তারা যদি এই লিড কোডটা সলভ করে ফেলে, পাশ করার আগেই যদি সে 300-400 প্রবলেম 2-3 বার রিভিশন দিয়ে যদি আসে, তাহলে তার সময় অনেক বেঁচে যায় এবং তার ইন্টারভিউ চান্স অনেক ভালো হয় আর কি। সো যেটা আমরা হয়তো এখন করলাম, কারণ আমি ব্রডকমে 10 বছর কাজ করার পর যখন আবার জবে আসলাম, তখন দেখলাম যে ইন্টারভিউ সিস্টেম চেঞ্জ। আগে হয়তো শুধুমাত্র অ্যালগরিদমের একটা বই পড়ে চলে গেলেই হইতো, এখন আর সেরকম নাই। কারণ এত মানুষ কম্পিউটার সায়েন্সে এখন কম্পিট করছে, হ্যাঁ, স্পেশালি আমি দেখলাম যে ইন্ডিয়ান যারা আছে, ওরাই এই ধরনের কোডিং ওয়েবসাইট গুলো মেনটেন করতেছে, বানাচ্ছে। ওরা 300-400-500 প্রবলেম মাল্টিপল টাইম রিভিশন দিয়ে বসে আছে। তো আমাদেরকে এর থেকেও ভালো করতে হবে। আমাদেরকে প্রবলেম গুলো যদি আমরা একদম ইউনিভার্সিটি থেকে পাশ করার আগে 500 প্রবলেম 3-4 বার সলভ করা থাকে এবং ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে তার জুনিয়র লেভেল বলি আর সিনিয়র লেভেল বলি, কখনো সে আটকাবে না। হ্যাঁ, সো এই প্ল্যানটা একেবারে ওই ইউনিভার্সিটির ডে 1 থেকেই যদি জানে, এবং মোস্তফা গৌড় স্যার এখানে আছে, উনি যদি স্টুডেন্টকে এই থ্রেশহোল্ডটা বলে যায় যে তোমরা বুয়েট থেকে পাশ করার আগে, বা আদার্স টিচাররা যদি বলে যে তোমরা ইঞ্জিনিয়ারিং পাশ করার আগে মিনিমাম 400 প্রবলেম 4-5 বার শেষ করে বের হও। স্পেশালি বাংলাদেশ থেকে নর্থ আমেরিকার আসার আগে অনেক সময় পাওয়া যায়, বাংলাদেশে তো সময় পাওয়া যায়, এখানে তো সময় পাওয়া খুব কঠিন। তো আমি বলবো যে প্রবলেম গুলো যত বেশি আগে সলভ করা যায় অত ভালো, এবং সেটাকে যাতে মেনটেন করা যায়। যেমন আমি লিড কোডের এখানে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে আমি যখন লিড কোডের সাবস্ক্রিপশন কিনবো, তখন আমি দেখতে পাবো যে হ্যাঁ, ওরা গুগলের জন্য কিছু প্রবলেম সেট তৈরি করে দিছে, ফেসবুকের জন্য, মাইক্রোসফটের জন্য, অ্যামাজনের জন্য, এবং এই ধরনের বিভিন্ন ধরনের ওরা ক্যাটাগরি করে দিয়ে দিছে। তো এই জিনিস সাবস্ক্রিপশন না করলে অবশ্য পাওয়া যায় না। লিড কোড এমনি ফ্রি, সেখানে মানে প্রায় 1000 খানিক প্রবলেম তো আছেই। সাবস্ক্রিপশন করলে সুবিধা হচ্ছে যে কোম্পানি ওয়াইজ ক্যাটাগরি গুলো জানা যায়। আর লিড করে আমি আরেকটা জিনিস বলবো, অনেকে লিড করে যায় প্রবলেম সলভ করে এবং মনে করে শেষ, না সেটা না। লিড করে প্রবলেম সলভ করার পরে আমরা অবশ্যই দেখবো যে আমার টাইম কমপ্লেক্সিটি কত সেখানে। ওখানে কিন্তু যখন আমার সাবমিট রেজাল্ট অ্যাকসেপ্টেড হয়, সেই অংশটাতে ক্লিক করলেই
নতুন একটা পেজ আসে যেখানে দেখাবে যে কত পার্সেন্ট লোক কত কুইকলি সলভ করতে পারছে। সো আমি কি ওদের মধ্যে আগে আছে কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট। এখন যেমন দেখা গেল যে এই স্ক্রিনশটে একজনের রান, যেমন আমার রান হচ্ছে 0 মিলি সেকেন্ডে হয়ে গেল, তার মানে ফ্র্যাকশন মিলি সেকেন্ডের মধ্যে আমার কোড রান করছে। কিন্তু কারো কোড এখানে যেমন ডিস্ট্রিবিউশন দিয়ে দিচ্ছে, যেমন অনেক লোকই হয়তো 4 মিলি সেকেন্ড ধরে ওর কোড গুলো রান করতেছে, কারো হয়তো 8 মিলি সেকেন্ড ধরে রান করতেছে। তার মানে ওদের গুলো এখন এফিশিয়েন্ট হয়নি, স্পেশালি যখন সিনিয়র লেভেলে এফিশিয়েন্ট কোড লিখতে হবে। সো আমার যদি কোডটা অনেক বেশি সময় রান করে, তাহলে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এরা ভালো করলো কিভাবে। এবং আমি এই যে রেড বার যে দেখা যাচ্ছে, সেখানে জাস্ট ডাবল ক্লিক করলেই ওরা বলে দিবে যে ওই রেড বারে বেস্ট কোড রান করার কোডিংটা কেমন। সো আমি শুধু আমি নিজের কোড করব না, আমি দেখবো যে লিড কোডে বেস্ট কোড রান করলো, সেই কোডটা দেখতে আমার সাথে কম্পেয়ার করলে কেমন। আমি কি ওর থেকে বেশি লুপ চালাই দিলাম, নাকি সে লেস নাম্বার অফ লুপের মাধ্যমে অথবা লেস নাম্বার অফ চেকিং এর করে ফেললো। এর পরের স্লাইডটাতে আমি অ্যালগো এক্সপার্টের কিছু ইনফরমেশন দেখাচ্ছি যে ওরা বিভিন্ন ক্যাটাগরিতে প্রবলেম গুলো ডিভাইড করছে, ইজি, মিডিয়াম, হার্ড আর এই ধরনের ক্যাটাগরি। এবং ওদের মজার ব্যাপারটা হচ্ছে প্রতিটা প্রবলেম ওরা ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে এবং সাথে একটা কোডিংও দেয়। সো অনেক ক্ষেত্রে হয়তো আমরা কোডিং করতে করতে একটু বোর্ড হয়ে গেলাম, তখন মনে হলো যে আর কোড করতে ইচ্ছা করছে না, তাহলে ঠিক আছে, তখন আমরা ভিডিও লেকচার গুলো দেখতে পারি। অথবা রাতে একটু শুয়ে টেলিভিশনে হয়তো এই ভিডিওটাও দেখা যায় যদি কাস্ট করা যায়। তো এই কারণে এই অ্যালগো এক্সপার্ট ওয়েবসাইটটা আমার কাছে ভালো লাগছে। ওদের সাবস্ক্রিপশনটাও আমি কিনছি এবং আমি ওদের সাবস্ক্রিপশন কিনে আমি যেটা দেখতে পেলাম যে ওরা ডে বাই ডে নতুন প্রবলেম সলভ করে এবং যখনই একটা নতুন প্রবলেম সলভ আসে দেখা যায় যে 5000 লোক সেটা অলরেডি সাবমিট করে দেয়। সেখান থেকে আমি বুঝতে পারি যে কত মানুষ অ্যাক্টিভ, একটা ভালো জব যাতে সে ধরতে পারে এবং সে তার স্কিল গুলো ব্রাশ আপ করে রাখছে। সো এই কারণে এই ইনফরমেশনকে কাজে দিছে যে এটা আমি হয়তো ভাবতাম যে যখন চাকরি পাবো তখনই প্র্যাকটিস করব, না এটা আসলে ঠিক আইডিয়া না, এটা কন্টিনিউয়াস প্রসেস। যেটা রায়হান বলছে, এটা একটা জার্নি। হ্যাঁ, যেমন আমাদের জব জার্নি, ইন্টারভিউ প্রিপারেশন ইজ জার্নি। সো আমাদের রেডি থাকতে হবে যে যে কোনো সময় যাতে আমরা ইয়ে করতে পারি। তারপরের স্লাইডটা হচ্ছে হ্যাকার র্যাঙ্ক। হ্যাকার র্যাঙ্কেও বিভিন্ন ধরনের প্রবলেম আছে, সেগুলো দেখা আমার কাছে এটা ভালো লাগছে এবং এটা ফ্রি। এবং এটার সাথে একটু ফ্যামিলিয়ার হইলে ভালো যে বিভিন্ন কোম্পানি হয়তো এইটাকে ইউজ করে ওদের প্রথম ইনিশিয়াল কোডিং স্কিলিং এর ক্ষেত্রে। সিস্টেম ডিজাইন এবং অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, এটা আমার আগের যারা প্রেজেন্ট করলো ওরাও বলতেছিল যে সিস্টেম ডিজাইন এবং অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এটা সিনিয়রদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারভিউ দেখতে চায় যে ও কিভাবে একাই একটা সিস্টেম ডিজাইন করার মতো অ্যাবিলিটি কিনা, নাকি সে শুধুমাত্র ফ্র্যাকশন অফ দ্য সিস্টেম ডিজাইন বুঝে, সে হয়তো কমপ্লিট স্টোরিটা বুঝে না, তাহলে কিন্তু খুব টাফ হয়ে যাবে। তো এই কারণে এই সিস্টেম ডিজাইন ওদের ওয়ে টু জাস্টিফাই যে একটা সিনিয়র ইঞ্জিনিয়ারের স্কিল সেটটা সেই লেভেলে গেছে। তো এইটার প্রিপারেশনের জন্য আমি যেটা খুব ভালো পেলাম সেটা হচ্ছে educative.io, ওদের গকিং দ্য সিস্টেম ডিজাইন ইন্টারভিউ, এই টপিকসটাতে ওরা খুব সুন্দর এক্সপ্লেন করছে এবং এইটাকে কেউ যদি 10-12 বার অথবা 20 বার স্টাডি করে যায় তাহলে তা অবশ্যই ভালো হবে। এছাড়া algoexpert.io, যেহেতু এটা আমি সাবস্ক্রিপশন কিনেছি এবং ওইটাতে আমি পেলাম যে ওদেরও সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও লেকচারের মাধ্যমে সিস্টেম ডিজাইন এক্সপ্লেন করে দিচ্ছে। তো এইখানে যেমন এই সাইটটাতে আমি এটা হচ্ছে educative.io, সেইখানে যদি আমি লগ ইন করি, আমি ওখানে অনেকগুলো কোর্সের মধ্যে, যেমন আমি একটু আগে যেটা কথা বললাম যে গকিং দা সিস্টেম ডিজাইন ইন্টারভিউ এবং আরেকটা হচ্ছে গকিং দা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন ইন্টারভিউ, এই দুইটাই আসলে দেখা উচিত। এটার জন্য হয়তো ওরা কিছু চার্জ করবে, কিন্তু আমার মনে হয় যে একবার চার্জ করে যদি সেই সাইটটাকে আমরা পিডিএফ করে রাখি, তাহলে এটা আমরা ইন ফিউচারে ইউজ করতে পারতেছি।
অ্যালগো এক্সপার্ট ওরা অনেকগুলো সিস্টেম ডিজাইন ওদের এখানে পোস্ট করছে, যেমন এখানে ডিজাইন গুগল ড্রাইভ, তারপরে ডিজাইন নেটফ্লিক্স, ডিজাইন দ্য উবার এপিআই, ডিজাইন এয়ারবিএনবি, এগুলো সবগুলোই ওরা ভিডিও লেকচারের মাধ্যমে ওদের হোয়াইট বোর্ডে ওরা ড্র করে করে বুঝায়। সো এটা অনেক অনেক হেল্প করে, এবং সেখান থেকেও বোঝা যায় যে ওরা কোন ধরনের টেকনোলজি ওখানে ইউজ করতেছে। সো আমি যদি দেখি যে হ্যাঁ আমি ওই স্কিলটা আমার নাই, আমি এই সিস্টেম ডিজাইনের মাধ্যমে গিয়ে আমি তখন বুঝতে পারলাম আচ্ছা এই স্কিলটা আমার লার্ন করা দরকার, আমি হয়তো পরবর্তীতে এটা লিখে রেখে আমি লার্ন করলাম। আসলে জানতে হবে যে এই ধরনের প্রসেসের গো থ্রু তো গিয়ে আমার গ্যাপটা কোথায়। হ্যাঁ, যত দ্রুত আমি গ্যাপগুলো আইডেন্টিফাই করতে পারবো আমি এটা ফিল আপ করতে পারবো। এরপরে হচ্ছে বিহেভিয়ারাল প্রিপারেশন। সেটাও আমি আবার বলবো যে অ্যালগো এক্সপার্ট ওরা যেহেতু মানে সাবস্ক্রিপশন বেসড একটা প্ল্যাটফর্ম, ওরা ওখানে বিহেভিয়ারালের রিলেটেড অনেকগুলো কোশ্চেন দিয়ে দিছে, এবং আমি অনেকগুলো ইন্টারভিউ দিলাম এবং দেখলাম যে এই algoexpert.io ওদের বিহেভিয়ারালের সবগুলো কোশ্চেন ওখান থেকেই কমন পড়ে যাচ্ছে। তাহলে এটা খুব ভালো যে এখান থেকে জেনে নেওয়া যে কি ধরনের কোশ্চেন হয়। ওদের অ্যান্সারটা হয়তো শোনা যায় একবার দুইবার, কিন্তু ওই অ্যান্সার তো আমার দিলে হবে না, আমাদের দিতে হবে আমাদের নিজস্ব স্কিল সেটের উপর বেস করে বিহেভিয়ার প্রিপারেশনের জন্য। এবং বেস্ট হচ্ছে যদি একটু লিখে ফেলা যায় যে কোশ্চেন ওয়াইজ আমার অ্যান্সারটা কেমন হবে, কারণ আমি হয়তো একই অ্যান্সার আমার বিভিন্ন জবে দিতে হবে। সো ইটস বেটার টু রাইট ডাউন ইন এ পেপার যে হ্যাঁ আমি একটা প্যারাগ্রাফের মাধ্যমে লিখে রাখলাম যে আচ্ছা এই ধরনের বিহেভিয়ারাল কোশ্চেনের অ্যান্সার আমার এইটা হবে। একবার যদি সুন্দরভাবে লেখা যায় তাহলে সেটা আমি ইন ফিউচার অনেকবার ইউজ করতে পারবো। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ সময়ের সাথে এবং বয়সের সাথে হয়তো অনেক কিছুই মনে থাকবে না, কিন্তু একবার যদি লিখে রাখা যায় সেটা আমি আজীবন বিক্রি করতে পারবো। বিহেভিয়ারাল প্রিপারেশনে আরেকটা জিনিস যেটা দেখে, যেমন রায়হান বলল যে হ্যাজ টু বি ভেরি কমফোর্টেবল, ডু নট প্যানিক। হ্যাঁ, একটা ন্যাচারাল ভাব আনতে হবে যে আমি যার সাথে কথা বলছি ওর সাথে আমি ফিল করি একটা কানেকশন আছে। ইন্টারভিউয়ের সাথে একটা কানেকশন রাখা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি যদি মনে করি ডিসকানেক্টেড, আমি ইন্টারভিউ এট এ টাইম মনে করি ডিসকানেক্টেড। সো কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এর জন্য একটা হ্যাবিট ডেভেলপ করতে হবে। তো আমি যেটা এখানে মনে করি যে যেহেতু নর্থ আমেরিকানদের থট প্রসেস লিটল বিট ডিফারেন্ট দেন বাংলাদেশিদের থট প্রসেস, কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম সেখান থেকে কানাডায় আসার পরে আমি দেখলাম যে ওরা থিঙ্কিংটা একটু ডিফারেন্ট। ওরা কথায় কথায় হাউ টু অ্যাড ভ্যালু, হাউ আই ক্যান গ্রো, হ্যাঁ এই জিনিস কনসেপ্ট গুলা আসে। তো আমি যেমন একটা ইউটিউবের একটা লিংক বলবো যেটা হচ্ছে 5 লেভেল অফ লিডারশিপ বাই জন ম্যাক্সওয়েল। এইটাতে যদি কেউ এই ভিডিওটা অনেকবার দেখে, আমি এই ভিডিওটা 3-4 বছর ধরে দেখছি, তো আমার মধ্যে অনেক কিছুটা বিল্ড আপ হয়েছে এই কারণে যে যেটা হয় যে নিজেকে আবার রিপ্রোগ্রাম করা। প্রোগ্রামিং তো আমরা কোডিং এ করি, কিন্তু আমাদের বিহেভিয়ারাল ব্যাপারটাকে রিপ্রোগ্রাম করতে হবে। যদি বাংলাদেশি প্রোগ্রামটা থাকে কিভাবে একটু নর্থ আমেরিকান প্রোগ্রামিংটা মাথার মধ্যে ঢুকায় দেওয়া যায়, যাতে আমি ওদের টোনে কথা বলতে পারি। হ্যাঁ, কথা বলার সময় বলবো যে হ্যাঁ আমি তোমার এই প্রজেক্টে এখানে অ্যাড ভ্যালু করতে পারি। হ্যাঁ, এবং বা আমি আমার বিভিন্ন পাস্ট এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসে আমার গ্রোথ হয়েছে। হ্যাঁ, এগুলো বলতে পারলে ওরা খুবই শুনলেই ভালো মনে করে। আরেকটা জিনিস, কোশ্চেন আস্ক করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন ওরা চায় যে যখন তোমার সাথে ইন্টারভিউ প্রসেসে তোমার কোশ্চেন করার অ্যাবিলিটি আছে কিনা। যদি দেখে তুমি শাই, তোমাকে প্রশ্ন করলো আর তুমি অ্যান্সার করলা, তাহলে এই ইন্টারভিউতে যখন ওরা লাস্টে 4-5 জন বসে ডিসিশন নেয় যে একে হায়ার করবো কি করবো না, তখন 2-3 জন বলবে যে ও তো কোশ্চেন করে না, ও আরেকজন বলবে হ্যাঁ হ্যাঁ ও তো বেশি কোশ্চেন করে, ও একটা কোশ্চেন করছে। তো কোশ্চেন করাটা হ্যাবিটে আনতে হবে যে, এবং কোশ্চেন করতে হবে টু দ্য পয়েন্ট, মানে এলোমেলো কোশ্চেন করা যাবে না। এবং এই স্কিলটাও বিল্ড আপ করতে হবে যে একটা জিনিসে এমন কিছু কোশ্চেন করা যাতে যে ইন্টারভিউয়ার বুঝতে পারে যে সে এখন ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার জন্য কোশ্চেন গুলো করছে, এবং এটাতে ও সুন্দর করে অ্যান্সার করবে। এবং যদি আমি কিছু অ্যাজিউম করি, আমার ওটা বলে দেওয়া উচিত যে আমি আসলে
হয়তো আমি কোশ্চেন করলাম না, কিন্তু আমি একটা অ্যাজিউম করলাম, বললাম আচ্ছা আমি এখন অ্যাজিউম করছি এরকম। হ্যাঁ, তুমি যদি মনে করো ডিফারেন্ট তাহলে আমাকে জানাও। সো কানেকশন বিল্ড আপ এইভাবে করা খুব জরুরি। হ্যাঁ, তো সেটাও পার্ট অফ বিহেভিয়ারাল এর অংশ হবে। যেমন algoexpert.io ওরা হচ্ছে বিহেভিয়ার রিলেটেড অনেক সুন্দর সুন্দর টিপস দিছে, যেগুলো খুবই ভালো। এগুলো আমার মনে হয় একটু দেখা দরকার। যেমন এখানে টিম কনফ্লিক্ট এই রিলেটেড অনেক কোশ্চেন হবে, যে তুমি একটা এক্সপেরিয়েন্স বলো যেখানে তোমার টিমের সাথে কনফ্লিক্ট হয়েছে এবং কিভাবে তুমি হেলদি ওয়েতে এটাকে সলভ করছো। তো এই ধরনের জিনিসগুলো একটু লিখে রাখা ভালো, তাহলে আমরা বলতে পারবো। তারপর যেমন পাস মিস্টেক, হ্যাঁ এই জিনিসগুলো ওরা একটা কমন টার্ম হয়ে গেছে। আচ্ছা তুমি তোমার একটা পাস্ট মিস্টেক বল। হ্যাঁ, এখন যদি আমি চিন্তা করতে থাকি আচ্ছা আমার এই পাস্ট মিস্টেক কি আছে, না সেটা না করে আগে থেকে রেডি হওয়া ভালো, যে আমি আমার পাস্ট মিস্টেক গুলো এমন ভাবে দিব যে সেগুলোকে আমি পরে স্ট্রেংথ হিসেবে ইউজ করতে পারি, দেখাতে হবে ওইভাবে। যেমন আমাকে পাস্ট মিস্টেক জিজ্ঞেস করলো, তো আমি হয়তো তখন বলবো যে আমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে যে মিস্টেক গুলো করলাম, করে আমি সেখান থেকে কি শিখলাম, হ্যাঁ সেই স্টোরি গুলো নিয়ে আসা। হ্যাঁ, সিনিয়র হলে অনেকে, আমি হয়তো প্রথম দিকে ভাবতাম যে পাস্ট মিস্টেক মানে হয়তো আমার 1 বছর 2 বছর আগের মিস্টেক, কিন্তু না, আমি সেটা হয়তো 10-15 বছর আগের মিস্টেকই, যেটা অতীতের মিস্টেক না ওই বিকাম ভেরি স্ট্রেংথ, সেগুলো আমি ওভাবে সুন্দর করে সাজায় বলতে পারি। তো এটা করা যায়। এখানে ইউটিউবে যদি আমরা 5 লেভেল অফ লিডারশিপ জন ম্যাক্সওয়েল এটা সার্চ দেই, ওর হাফ এন আওয়ারের লেকচার আছে, খুবই সুন্দর এবং চমৎকার লেকচার। এইটা আমরা মনে করি যে শুধু কম্পিউটার সায়েন্স না, এভরি ফিল্ডে এইটা কাজে লাগবে। হ্যাঁ, কিভাবে আমি একটা অর্গানাইজেশনে আমার ভ্যালুটাকে কিভাবে অ্যাড করতে পারি, আমার নিজস্ব সেলফ ডেভেলপমেন্ট কিভাবে হবে। হ্যাঁ, সবকিছু কিন্তু এক্সপেরিয়েন্স এর মাধ্যমেই আসে। সিনিয়র হওয়া মানে যে বয়স বাড়লে সিনিয়র হয় না, সিনিয়র হয় টনস অফ এক্সপিরিয়েন্স বিল্ড আপ হয়, এবং সে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে পরিবেশের সাথে, আরেকজনের সাথে, সেইভাবেই হচ্ছে তার সিনিয়র হওয়ার ব্যাপারটা। এবং ইন্টারভিউয়ার গুলো কথা বললেই বুঝতে পারবে যে ও কোন লেভেলে আছে। হ্যাঁ, এই জন ম্যাক্সওয়েলের 5 লেভেল অফ লিডারশিপ, আমরা কি লেভেল 5 এ পৌঁছে গেলাম না আমি এখনো লেভেল 1 এ আছি। হ্যাঁ, চেষ্টা করতে হবে যে আস্তে আস্তে লেভেল গুলো যাতে ভালো হয়। এবং আমি আরেকবার বলতেছি, এই জন ম্যাক্সওয়েলের লেকচারটা আমি প্রায় 4 বছর ধরে শুনছি। এবং কখন শুনতাম, আমি ড্রাইভিং করার সময় শুনতাম। আমি যখন অফিসে যেতাম আমার হাফ এন আওয়ার লাগতো, মাঝে মাঝে জামও পড়তো। তো আমি অফিসে যাওয়ার সময় শুনতাম, ফেরার সময় শুনতাম। সো আমার গাড়িতে ড্রাইভ করাটা ইজ কাইন্ড অফ আমার ডিজিটাল অডিও লাইব্রেরি হিসেবে আমি ধরছি। এবং ইউটিউবে প্রচুর আদার্স ইনফরমেশন গুলো পাওয়া যায়, যেটা আমরা আমাদের এই সফট স্কিল বিল্ড এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এক্সপার্টিস প্রিপারেশন এইটা হচ্ছে যে আমি রেজুমিতে যা লিখছি সেটা আমি কি বলতে পারি কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট। ও অনেক কোম্পানি কিন্তু রেজুমি ধরে 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 কোশ্চেন করে এবং দেখে ও ও কতটুকু সে জানে। এখন যেটা হচ্ছে সময়ের সাথে কিন্তু আমরা অনেক স্কিল ডেভেলপ করি, আবার অনেক স্কিল আস্তে আস্তে হারায় যায়। এবং যত সিনিয়র হব রেজুমি হয়তো অনেক বিশাল বড় হয়ে যেতে পারে, তারপরও রেজুমি রাখতে হবে কনসাইজ 2 থেকে 3 পৃষ্ঠা। এবং যেই স্কিল গুলো আমি আর ইন্টারভিউতে বলতে পারবো না, আমার হয়তো মনেও নাই বা আমি ইন্টারেস্ট ফিল করি না, ওগুলো আস্তে করে রেজুমে থেকে সরাই দিতে হবে এবং রাখতে হবে ওই সব স্কিল গুলো যেগুলো আমি এখনো মনে রাখতে পেরেছি এবং আমি বলতে পারতেছি। এছাড়া রায়হান কিছু বললো যে অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, এই ধরনের জিনিসগুলো ভেরি কমন, এগুলো ব্রাশ আপ করা খুবই দরকার। এবং এট এ টাইম ওরা যেটা দেখবে যে একটা কোম্পানিতে আমি হয়তো 2-3টা কোম্পানিতে জব করছি, এই জবের বাইরে কি আমার স্কিল ডেভেলপ হয়েছে কিনা, যে আমি কি শুধু আমার এই দুই একটা কোডিং এবং এই দুই একটা টেকনিক্যালের মধ্যেই আছি, নাকি আমি এর থেকে ভালো জানি। হ্যাঁ, সো এই জিনিসগুলো ওই কথা বলার মাধ্যমেই কিন্তু ওরা বুঝে যাবে। সো বেস্ট হচ্ছে যে নিজেকে একটু হায়ার র্যাঙ্কে চিন্তা করা এবং অনেক বেশি ইনফরমেশন গুলো আস্তে আস্তে জানা, এবং কঠিন জিনিসগুলো জানতে পারলে তো আরো ভালো। আমি আরেকটা জিনিস বলবো যে জবের মার্কেটে এখন প্রচুর ইঞ্জিনিয়ার আছে। সো
যারা জুনিয়র তারা যদি নিজের কেরিয়ারটা ওভাবে নেয় যে আমি হার্ড টাইপের জবগুলোতে আমি ফোকাস করব, তাহলে কিন্তু তাদের বেনিফিট অনেক বেশি হবে। কারণ কঠিন যেই জবগুলো নট সো ইজি টু পিক আপ, ওগুলোর বেনিফিট বেশি, এবং সেখানে আবার অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেটও কম থাকে। তো এটা একটা ভালো যে খুঁজে বের করতে হবে যে আমি যদি মনে করি আচ্ছা ঠিক আছে, যেই জবগুলো খুব বেশি মানুষ ইজিলি করতে পারে, হ্যাঁ, যেমন ওয়েব ডিজাইন রিলেটেড আমি দেখলাম যে হয়তো পোস্টিংও বেশি, লোকও বেশি, আবার অনেক পজিশন আছে যেগুলো ভেরি স্পেসিফিক কিন্তু নট সো ইজি। হ্যাঁ, সেগুলো যদি ফোকাস করা যায় ওটা ভালো। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলি আর কি, সেটা হচ্ছে জব সিলেকশন এবং স্যালারি রেঞ্জ। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। হ্যাঁ, এই জিনিসটা যে সিনিয়র হওয়া মানে কি আমি তখন কি ধরনের জবে যাব, আমি কি আমার স্কিলের সাথে ম্যাচ করে যাব, না আমি একটু ডাইভার্টেড হব, এটা কিছুটা হয়তো পার্সোনাল, কিন্তু আমি মনে করি যে স্টে উইথ দ্য সেম স্কিল যখন সিনিয়র ইজ বেটার। কারণ আমার তখন সিনিয়রদের প্রতি এক্সপেকটেশন থাকে অনেক হাই। হায়ারিং ম্যানেজার যখন তাকে টিমে নিল তখন এক্সপেক্ট করে যে সে উইদিন 6 to 8 months অর 1 ইয়ারে সে একেবারে ফুললি তার স্কিলটা শো করতে পারবে। সো স্টে উইথ দ্য সিমিলার ইজ ভেরি গুড, রাদার দেন যেমন কেউ যদি এমবেডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ থাকে, সে হঠাৎ করে যদি ওয়েব ডেভেলপমেন্টে যায় তাহলে একটু প্রবলেম হতেই পারে আর কি। তবে সে যদি স্কিল আগে থেকে বিল্ড আপ করে তাহলে তো যাওয়াই যায়। এবং আমি মনে করি যে একটু ডাইভার্টেড স্কিল থাকা ভালো আর কি, কারণ টেকনোলজি ইজ মুভ করতেছে, একসময় এক এক ধরনের জিনিসগুলো খুব হাইলি ডিমান্ড হয়। এখন যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর খুব হাই ডিমান্ড, হ্যাঁ, এবং ওই জিনিসগুলো তো শেখা যায়। আমি দেখছি অনেকেই কোর্স নিয়ে শিখতেছে পার্ট টাইমে। তো এবং স্যালারি চেক করার জন্য levels.fyi এই সাইটটা খুবই ইউজ হয়। এখানে গেলে আমি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন পজিশনে বিভিন্ন স্যালারি রেঞ্জ গুলা দেখতে পাবো। এছাড়া যেটা হচ্ছে যখন জবের ইন্টারভিউ আসে, রিক্রুটার প্রথমে চেক করতে চায় যে ওর বেতন কত ছিল, হ্যাঁ, তো ওর স্যালারিটা কত ছিল, এখন কারেন্ট কোম্পানিতে অথবা প্রিভিয়াস কোম্পানিতে কত ছিল। তো সবচেয়ে বেস্ট হচ্ছে এই জিনিসগুলা ডিসক্লোজ না করা, কোনোভাবে হোক এড়াই যাওয়া, যে এটা হয়তো ডাইরেক্টলি এরকম বলা যে আমি বলবো না, বলা যে আমি আসলে ইন্টারভিউ প্রসেসটা শেষ করি, তারপরে আমরা দ্যাট উড বি এ বেস্ট টাইম টু টক অ্যাবাউট স্যালারি, কারণ এখন তো আমার ফোকাস হচ্ছে ইন্টারভিউ প্রসেস নিয়ে। So try to avoid tell your previous salary or current salary, এবং ওরা বলবে যে আচ্ছা তোমার এক্সপেকটেশন কত, ওইটাও আসলে বাদ দেওয়া ভালো। কারণ হচ্ছে আমি যদি একটা এক্সপেকটেশন বলে দেই তাহলে দুইটা কাজ হতে পারে, যে আমি যদি লো এন্ডের বলি ও ভাববে যে ও আসলে হচ্ছে হাই কোয়ালিটির ইঞ্জিনিয়ার না, আমি যদি হাই এন্ডের বলে ফেলি তাহলে ও মনে করবে যে একে আমরা নিব না, তাহলে ইন্টারভিউ প্রসেসটা আগাতে নাও পারে। এর জন্য এটা হচ্ছে টোটালি হাইড রাখা ভালো, এবং আনটিল আমি জবে সিলেক্ট না হওয়া পর্যন্ত স্যালারি ব্যাপারটা না আনা। জবে সিলেক্ট হয়ে কেন আমরা ওয়েট করব জবে সিলেকশন পর্যন্ত, কারণ জবে সিলেকশন মানে আমার দিক থেকে আমি অনেক সময় ব্যয় করছি, কোম্পানিও আমার প্রতি কিন্তু অনেক সময় ব্যয় করছে, ওরা অনেকগুলো ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, 7 জন 8 জন 9 জন ইঞ্জিনিয়ারের সাথে অলরেডি 7-8 ঘন্টা 9 ঘন্টার ইন্টারভিউ প্রসেস হয়ে গেল। তখন ওরা যেহেতু এতটা সময় ব্যয় করছে, ওরা এবং আমাকে হয়তো সে সিলেকশন করছে এবং সে মনে করছে সে ইজ গুড, দ্যাটস দ্য টাইম দে ডু নট ওয়ারিড অ্যাবাউট স্যালারি দ্যাট মাচ। তখন ও চাবে যে আমাকে নিতে, এবং তখন ক্যান্ডিডেটের জন্য এটা একটা ভেরি গুড পয়েন্ট যে তখন সে স্যালারি নিয়ে কথা বলবে। এবং বেস্ট হচ্ছে নিজের এক্সপেকটেশন না বলে রিক্রুটারকে জিজ্ঞেস করা, আচ্ছা তোমাদের এই জবের রেঞ্জটা আমাকে বল। তো ও হয়তো বলবে যে ঠিক আছে আমার রেঞ্জ হচ্ছে A to B এই জবে, তখন সেটা বলবে ঠিক আছে আমাকে একটু সময় দাও, আমি যেটা করছি আর কি, আমি বলছি রেঞ্জ কত, আমাকে একটু সময় দাও, সময় দিয়ে আমি তারপর রেঞ্জটা এই levels.fy তে চেক করছি, চেক করে আমি ওইটার সাথে আরো 10% অ্যাড করে বলে দিলাম। তো এটাতে ওরা হয়তো তখন একটু অ্যানালাইসিস করে দেখবে আচ্ছা ঠিক আছে ওকে দেওয়া যায় কি যায় না, অথবা কমায় দিল। দ্য মেইন হচ্ছে যে টু মাচ বেশি চাওয়াটাও ভালো না, তখন হচ্ছে তাকে মানে তুমি যখন বেশি বেতন নিয়ে
চেলা এবং ওইটা পাইলা এবং জবে ঢুকলা, তখন আবার একটা প্রবলেম থাকতে পারে যে তোমার প্রতি এক্সপেকটেশন থাকবে অনেক হাই। এর জন্য মানে চেক করেই যাওয়া ভালো আর কি। যেমন levels.fyi ওদের ওয়েবসাইটে যেমন অ্যাপল, অ্যামাজন, গুগল, ফেসবুক, মাইক্রোসফট এবং আরো অনেকগুলো কোম্পানি আছে, এখানে আমরা সার্চ করেও বের করতে পারবো। এবং এদের বিভিন্ন লেভেলের যেমন অ্যাপলের যে ইঞ্জিনিয়ারদের লেভেলগুলো, এখানে লেভেলগুলো লেখা আছে, অ্যামাজনের লেভেলগুলো লেখা আছে, এবং সেগুলোতে ক্লিক করলে আমরা জানতে পারবো যে ওই অংশটার স্যালারি কত। যেমন আমি এর পরের স্লাইডে কয়েকটা নাম্বার দেখাবো, যেটা হচ্ছে প্রিন্সিপাল লেভেল বা সিনিয়র স্টাফ লেভেল। হ্যাঁ, ওটা হচ্ছে খুব হাই রেঞ্জের দেখাবো, যেটা আসলে ওই পর্যন্ত পৌঁছানো সম্ভব আর কি যদি আমরা ডেডিকেটেড থাকি। যেমন গুগলের যেমন স্যালারির কয়েকটা অংশ থাকে, একটা হচ্ছে বেস স্যালারি, তারপরে থাকে স্টক, এবং তারপরে থাকে বোনাস, এবং এগুলো সব মিলালে ওটাকে বলা হয় যে টোটাল কম্পেনসেশন। সো এটা যেমন গুগলের L7 ইজ ভেরি হাই লেভেল অফ জব, এবং অ্যাপলেরও এটা এরকম ICT6 এটাও ভেরি হাই লেভেল অফ জব। তো বেস স্যালারিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওটাকে জানা এবং ওটাতে ফোকাস রাখা। স্টক গুলো এবং বোনাস এই জিনিসটা পুরো ভেরিয়েবল। এটা ভেরিয়েবল কেন? এটা বেসড অন পারফরমেন্স। যেমন এখানে ওরা বলতেছে যে হ্যাঁ, পার ইয়ারে এতগুলো স্টক আসতেছে, এটা হয়তো 2, 3, 4 বছর চাকরি করার পরে এই নাম্বারটা আসতে পারে, এটা হয়তো প্রথম বছরেই আসবে না, কারণ এভরি ইয়ার পারফরমেন্সের উপরে বেস করে ওরা স্টক দেয়। বোনাসটাও ওরকম পারফরমেন্সের উপর বেস করে আসে। তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেমন একই কোম্পানিতে একই টিমে একজন হয়তো বোনাস পেলো হয়তো 5,000 টাকা, আরেকজন কিন্তু 80,000 টাকাও পেতে পারে। So it's completely হচ্ছে ডিপেন্ডস অন দ্য পারফরমেন্স। সো জব পাওয়াটাও যেমন ইম্পর্টেন্ট, ওরকম জবে ঢুকে সেখানে বেস্ট হওয়া ওরকম ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটাও হয়তো কোনো এক সময় হয়তো আমরা সেশনও করতে পারি সেই রিলেটেড, যে কিভাবে কোম্পানির ভিতরে ক্লাইম্ব করে উপরে ওঠা যায়, কিভাবে ভালো করা যায়, কিভাবে শাইন করা যায়, যাতে কোম্পানির ভিতরে মানে তার নামটা খুব চলে। হ্যাঁ, এটাও নিয়েও আমরা একসময় করতে পারবো। তো বেস স্যালারিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং স্টক গুলো হয়তো হায়ারিং এর প্রথম বছর ওরা একটা সার্টেন স্ট্যান্ডার্ড ফলো করবে, এরপরে কিন্তু হচ্ছে জিনিসগুলো আসবে বেসড অন হচ্ছে পারফরমেন্স। আমার কাছে মনে হয় এই নাম্বারগুলো হয়তো কোনো এমপ্লয়ি হয়তো 3 বছর 4 বছর কাজ করার পরে আসছে। সো এটা দেখতে ভালো লাগবে, কিন্তু এটাই যে ফার্স্টে পেয়ে যাব এটা কোনো গ্যারান্টি নেই, এটার জন্য শ্রম করে উঠতে হবে ওই লেভেলে। এছাড়া যেটা হচ্ছে কোডিং এর ক্ষেত্রে বেস্ট হচ্ছে যে একটা মানে যদি কিছু ফ্রেন্ড মিলে যদি একটা গ্রুপ করা যায় সেটা ভালো। যেমন আমি ভ্যাঙ্কুভারে জানি কয়েকজন ছেলে পেলে মিলে একটা গ্রুপ করছে, ওরা স্ল্যাকওয়্যারে কথাবার্তা বলে, আমাকেও সেই গ্রুপে নিছে। এছাড়া ফেসবুকে কোডিং ইন্টারভিউ প্রেপ ফর বুয়েটিয়ান গ্রুপ, এটা একটা গ্রুপ আছে যেখানে গেলেও কিছু ইনফরমেশন পাওয়া যাবে, বা ওখানে হয়তো মানে মোটিভেশনও দেওয়া যায়, যদি কেউ কোনো কোশ্চেন করে সেখানে আমরা হেল্প করতে পারি। তো এই গ্রুপটা রাইট নাও ভেরি স্মল, বাট আমরা যদি লোক ভেরি ইন্টারেস্টেড হয় তারা জয়েন করতে পারি, স্টুডেন্ট থেকে অথবা ইন্টারমিডিয়েট ইঞ্জিনিয়ার, whoever wants to join ওখানে কন্ট্রিবিউট করতে পারে। অনেক সময় হয় কি, দুই একজন কথা বললে ওটা আরেকজনের কাছে আরেকটা মোটিভেশন লাগে যে আচ্ছা ওটাও দেখি। তো এটা একটা ছোটখাটো একটা ফেসবুক গ্রুপ। এছাড়া আমরা এখন কোশ্চেন পর্ব যদি আসে তখন আমরা কোশ্চেনের কথা হলো, বাট সোফার এতটুকুই হচ্ছে আমার সাইড থেকে ইনপুট বেসড অন মাই এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ মঞ্জুর ভাই, আপনার খুব সুন্দর থরো এবং রিসোর্সফুল বক্তব্যের জন্য। আমরা আসলে অনেক কিছু শিখলাম এই প্রেজেন্টেশনের মাধ্যমে। লিড কোড, অ্যালগো, এক্সপো, আইও এগুলো সম্পর্কে জানলাম। তো ডেফিনেটলি আমাদের যারা অডিয়েন্স আছে তাদের মধ্যে অনেক কোশ্চেন। তো আমরা প্রথমে কোশ্চেন নিতে চাই মঞ্জুর ভাই, উনি ইউএসএ থেকে বলছেন। তো উনি আসলে একটু ব্যস্ত, উনি হয়তো চলে যাবেন, ওই জন্য আমি মঞ্জুর ভাইকে সুযোগ দিচ্ছি কোশ্চেন করার জন্য। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মঞ্জুর ভাই ফ্রম ইউএসএ। Okay, thank you so much, Shahid.
তোমাদের বেকবিসির সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। I learned a whole lot from this 4 presentation. Thank you all the presenters, Asaduzzaman Babu, Golam Rabbani, Raihan, Manzur. সবাই খুব ভালো বলেছে, অনেক কি বলে টপিক কভার করেছেন। That's very interesting. Thank you so much. So I'll rather share some comments than asking questions. I don't have any particular question as such, but I can share some experience of mine in terms of what can be a good way to land in a job. So first thing, আমরা শুনেছি যে কি করে ইন্টারভিউটা পাওয়া যাবে, সেটা একটা প্রথম ব্যাপার বা সবচেয়ে বড় ব্যাপার। আমাকে প্রথমে নজর বা দৃষ্টি আকর্ষণ করতে হবে সেই এমপ্লয়ারের। তো সেজন্য নর্থ আমেরিকাতে আমি যেটা দেখেছি, definitely going through job sites and applying through the job site is a readily available way to get jobs. But the most effective way to get jobs is through personal networking. যে আমরা যদি কাউকে চিনি, যে ওই কোম্পানিতে আমি অমুককে চিনি, আমার সাথে আগের পরিচয় ছিল বা কারো মাধ্যমে পরিচয় হয়েছে, whatever. So networking has the most rate of success in terms of landing in interview. You know, so as many people you know in your industry, going to different conference or whatever way you can find those things. I think that should be a focus area to get connected to prospective employers. আর তার বাইরে আরেকটা জিনিস আমার খুব মনে হয় যে আমার শেয়ার করা দরকার, যে আমি যখন জব সার্চ করেছি আমি শিখেছি যে I need not to be very focused on the end result. আমরা যখন একটা জব সার্চ করি, আমাদের এন্ড রেজাল্টটা হলো যে আমাকে জবটা পেতে হবে, আমাকে জবটা পাওয়াটা হলো আমার এন্ড রেজাল্ট। কিন্তু জবটা পেতে গেলে I'll have to go through certain process. যে I'll have to apply, I'll have to be prepared for the interview, go there and face the interview, do good, make connections, and all those good things. So আমার সাজেশন হবে বা যেটা আমি শিখেছি, যে rather than focusing on the end result, focus on the process. And when I say focus on the process, every day what you need to do to get the job, do those consistently. And another related saying is that job searching is a full-time job. That means you spend a defined amount of time every day, like your office job. You say I'll search job from 8 to 3 or whatever, you know, and within that time you spend your time to call people, to search the internet, to prepare whatever you need to do. So that's one thing I would say. And then as you get that call for the interview, I think বাবু এটা বলেছে যে কাম এন্ড কোয়াইট থাকা এবং খুব ঠান্ডা মাথা রাখা, এই শব্দটা মনে হয় বাবু ব্যবহার করেছে। তো ঠান্ডা মাথা কি করে রাখা যাবে, সেটা একটা বড় চিন্তা। তো সেটার জন্য আমার সাজেশন হবে যে টেক কেয়ার অফ ইউর physical and mental health. When I say physical and mental health, be active, have some good sleep, good thoughts, and then following the healthy living, whatever is your understanding of healthy living. I think everybody understands what is a healthy living lifestyle. So if you maintain that, then you are ready for being a good employee or the to face the interview as such. So our interview আগে আমি যেটা নিজে করার চেষ্টা করেছি, to tell you the truth, I mean recently after working 18 years in a job, I decided to switch my job. So I had to go through one set of interview. In fact, I was lucky enough not to go through many interviews. So I had a connection, and through that connection I landed the interview, and I had to face the interview, 2 different people, in the person in the company, the vice president and a director. So the way I prepared myself, just before the interview, I went and took a shower, and I prayed. আমরা এখানে যারা আছি বা যারা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি,
তো আমি 2 রাকাত নামাজ পড়ে আমাকে প্রথমে ঠান্ডা করলাম যে yes, and definitely that gives me mental boost and God's help and all those good things, you know. And then meditation, namaz definitely is part of the meditation. Apart from that, if you sit down for 5 minutes and just focus on your breathing and calm yourself, that also prepares you for যেটাকে আমরা বলি ঠান্ডা মাথা করার জন্য আর কি। আর আরেকটা কথা আমরা শুনেছি এখানে যে কোশ্চেন আস্ক করা, to if whenever the problem is placed to you, you ask good question to clarify things. That is one thing. The software, the coding, but on the other hand, to make the connection with the interviewer, the interview নিচ্ছে তাকে কিছু open-ended question করা, that I found very good to make the connection. So আমি যেমন আমার যে ইন্টারভিউতে গিয়েছি সেখানে আমি 2টো কোশ্চেন করেছি। একটা ছিল যে hey, tell me in your current job in this company, what things you like most, or what is the most enjoying things in the company, you know? So that allowed him to express the company culture and all those things. That is good for me because I also want to know where I'm landing. I don't want to go and land in a bad place, you know. So as you ask good questions, you get some good information which prepare yourself to understand whether you are going in the right place. And আরেকটা জিনিস হলো যে there is no shortcut to success. So যেটা অনেকেই বলেছে যে prepare হতে হবে. Yes, you need to understand your professional area, whatever your focus area, you need to prepare yourself to the best you can. So এটুকু বলে আমি শেষ করব. Thank you so much once again all the presenters. থ্যাংক ইউ মঞ্জুর ভাই। অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম যেগুলো হয়তো আমাদের পরবর্তী জব পাওয়ার ক্ষেত্রে হেল্পফুল হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, অনেক সময় দিয়েছেন আমাদের মাঝে। আমরা নিশ্চয়ই আবার আপনাকে পাবো পরবর্তী প্রেজেন্টেশন বা পরবর্তী সেশনে। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? বজলুল ভাই, আপনি কোনো কোশ্চেন করতে চান? আচ্ছা, শাহেদ, আমি কোনো কোশ্চেন এবং কিছু আমার মানে কমেন্ট আছে, আমি জাস্ট অ্যাড করতে যাচ্ছি। জি প্লিজ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ এবং যারা পরে কোশ্চেন করেছে। ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। যদি আমি প্রথমে মনে করেছিলাম যে এটা টোটালি আইটি রিলেটেড হবে, ইট উইল বি জাস্ট গ্রিক টু মি, বাট মোস্ট অফ ইট ওয়াজ নট গ্রিক টু মি অ্যাকচুয়ালি, বিকজ আমি অবশ্য এটাও চিন্তা করছিলাম যে এটা যদি আমরা আসলে এই মানে মোর এমফাসিস করতাম যে না এটা শুধু আইটির উপরে না, এটা ইন্টারভিউ অ্যান্ড জব স্কিল মানে জব সার্চিং স্কিল এগুলোর উপরে, তাহলে হয়তো আরো পার্টিসিপেন্ট হতো এখানে। কারণ আমি নিজে যখন শুনলাম যে এটা আইটি রিলেটেড অর টেকনো রিলেটেড, আমার চিন্তাধারা একটু মানে ওটা ক্লিয়ার ছিল না যেটা কি কি কভার করবে। কিন্তু চারজনের বক্তৃতাতে মানে প্রেজেন্টেশনে এত সুন্দর সুন্দর জিনিস কভার করেছে যেটা জব সিকারদের জন্য সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে, স্পেশালি স্টুডেন্টদের জন্য। তো আমার ওই শুরুতেই প্রেজেন্টেশনের শুরুতে আমার কাছে মনে হলো যে ফার্স্ট যেটা প্রেজেন্টেশন হলো যে রেজুমিটা কিরকম হতে হবে। তো সঙ্গে সঙ্গে আমার মনে হয় অনেকেই এই সিনেমাটা দেখেছে, লিগালি ব্লন্ড ফার্স্ট পার্টটা, এবং সেখানে যে নায়িকা তার যে রেজুমিটা ছিল পিঙ্ক কালারের কাগজের মধ্যে এবং সেন্টেড রেজুমি, দ্যাট অ্যাট্রাক্টেড লট অফ অ্যাট্রাকশন ইন হার্ভার্ড ইউনিভার্সিটি। ওকে, তো আমি বলছি না যে রেজুমি পিঙ্ক কালার হতে হবে বা গ্রিন কালার হতে হবে বা ওটার মধ্যে সেন্টেড থাকতে হবে, আজকাল তো সব অনলাইনে রেজুমি যায়, বাট এটা একটা এক্সাম্পল যে রেজুমিটা যদি প্রথম গ্ল্যান্সে যদি অ্যাট্রাক্ট করে কাউকে, তাহলে দের ইজ মোর চান্স অফ গেটিং থ্রু। কারণ এত হাজার হাজার রেজুমি একটা ইয়েতে পড়ে, আমরা তো জানি সবাই যে স্পেশালি আইটি সেক্টরে টেকনো সেক্টরে মিলিয়ন্স অফ অ্যাপ্লিকেন্টস আছে অনেক সময়, মানে যদি থাউজেন্ডস অ্যাটলিস্ট থাউজেন্ড তো থাকেই, থাউজেন্ডস থাকে, বাট সামটাইম মিলিয়ন্সও হতে পারে কোম্পানি লাইক অ্যামাজন অথবা মাইক্রোসফট এইসব জায়গাতে, তাই না? তো এতগুলা রেজুমির মধ্যে আমার রেজুমিটা কেন ফুটে উঠবে, কেন ওদের কাছে মানে ইয়ে করবে, রিভিলিং মনে হবে, এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ওইটা একটা এক্সাম্পল যে ওটা ইয়ে হতে হবে। এবং অফকোর্স এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমাদের
যারা স্পেশালি অনেক বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদের এক্সপিরিয়েন্স গুলো সব ওই 1 পৃষ্ঠা বা 1.5-2 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ করাটা অত্যন্ত ডিফিকাল্ট। সো আমি অনেক আগেও একটা সেমিনারে বলেছিলাম একটা শুরুর দিকে আমাদের, যে আমার যেটা উপকার হয়েছে একটা জিনিস, যে আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, যেহেতু আমার বিরাট বড় রেজিউমে দেওয়া সম্ভব না কাউকে, আমি অলওয়েজ কভার লেটারে অথবা ইভেন আমার রেজিউমের টপেও আমার ওয়েবসাইটের ইয়েটা দিই। এটা যদিও ফার্স্ট প্রেজেন্টার বলেছে, which is আমার কাছে মনে হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট বিকজ 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা রেজিউমেতে আমরা সবকিছু লিখতে পারি না। যদি ওই লিঙ্কটা থাকে এবং ওই লিঙ্কে গেলে পরে ওরা সেই লিঙ্কে যত পেজ আমার থাকুক এটা ওদেরকে বদার করবে না। হ্যাঁ, বাট ওইখানে আমি যদি আমার কাজে স্পেশালি ইভেন যারা স্টুডেন্ট অনেক সময় হয়তো চিন্তা করতে পারে যে আমি কি লিখবো, আমি তো চাকরি করিনি এখন পর্যন্ত, তাদের কিন্তু অনেক কিছু লেখার আছে। তারা যেসব প্রজেক্ট গুলো করেছে এই পর্যন্ত, তাদের যেসব নিজস্ব কিছু ইনোভেশন থাকতে পারে, নিজস্ব কিছু আইডিয়া থাকতে পারে, ওগুলো কিন্তু তারা ইনক্লুড করতে পারে ওখানে, জাস্ট ওদেরকে কনভিন্স করার জন্য যে আমি ইভেন স্টুডেন্ট অবস্থাতেও এইসবে ইন্টারেস্ট নিয়েছি। ওকে, সো ডেফিনেটলি মানে ফার্স্ট প্রেজেন্ট ইয়েটা ডেফিনেটলি খুবই কার্যকর হয়, এবং আমি মনে করি যে সবার একটা নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট থাকা উচিত। যদিও লিঙ্কডইনটা অনেকটা ওয়েবসাইটের মতো কাজ করে, বাট লিঙ্কডইনেও ইউ ক্যানট পুট এভরিথিং দ্যাট ইউ রিয়েলি নিড। সো আমি সবসময় দেখেছি যে আমার চাকরিতে, যদি আমার তো টেক জব না, আমি নেভাল আর্কিটেক্ট বা মারিন সাইডে মেকানিক্যাল সাইডে ইয়ে করেছি, বাট আমি সবসময় দেখেছি যে যেখানে আমি গিয়ে আমার ওই আমার নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক দিয়েছি, ওইটা ছাড়াও যখন এইগুলো ছিল না 2001 এর দিকে 2 এর দিকে, আমি আমার 4টা অ্যালবাম আছে, ওখানে আমার যত জায়গায় কাজ করেছি সব জায়গার ছবি, আমার আইটি হয়তো ওইরকম ছবি মানে পসিবিলিটি কম, বাট আমার যেরকম আমি যত জায়গায় শিপ বিল্ডিং বা ডিজাইন করেছি সব কিছু ছবি আমার কাছে ছিল, ডিজিটাল ফর্মে হোক পেপার ফর্মে হোক। আমি ওগুলা একটা 4টা অ্যালবাম করে ডিফারেন্ট ক্যাটাগরি 4টা অ্যালবাম, কোনটা শিপ ডিজাইন, কোনটা শিপ রিপেয়ার ইত্যাদি করে আমি দিয়ে আসতাম প্রসপেক্টিভ এমপ্লয়ের কাছে। তো ওরা 2 দিন পরে আমাকে বলতো যে হ্যাঁ, তোমার রেজুমি পড়ার আমার দরকার নেই, এই ছবিগুলো দেখে বা তোমার ওয়েবসাইটে গিয়ে আমরা বুঝে ফেলছি তোমার এক্সপেরিয়েন্স, তোমার রেজুমি পড়তে হয়নি। সো আমি মনে করি আর কি যে পার্সোনাল ওয়েবসাইট is a very very important thing. Our first impression of a resume is very very important. Thanks. থ্যাংক ইউ। শাহেদ বজলু আছে, বজলুকে একটু শুরু করতে দাও। জি বজলু ভাই, আপনি কি আছেন? বজলু, তোমার কথা শোনা যায় না কেন? হ্যাঁ, এখন শোনা যায়। শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। এখন কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় কোনো কারণে মিস হয়েছিল কথা। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম মেইনলি, আমার ডেফিনেটলি আজকে যারা প্রেজেন্ট করেছে অসাধারণ, সে বিষয়ে বলার মতো কিছু নাই। কয়েকটা জিনিস এখান থেকে ওই ইন্টারভিউর প্রেজেন্টারদের মধ্য থেকে যে জিনিসটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা খালি পয়েন্ট আউট করতে চাচ্ছি। এখানে একটা হচ্ছে যে পার্সোনাল অনেস্টি, যেটা রিজুমির কথা বলা হচ্ছে, রিজুমিকে সে নিজে বিশ্বাস করে কিনা। অনেক সময় মানুষ রিজুমি লেখে তার মানে জবে অ্যাট্রাক্ট করার জন্য, কিন্তু সে রিজুমি কি সে নিজে বিশ্বাস করে, নিজে কি মনে করে যে সে রিজুমিটা সে প্রেজেন্ট যেটা করছে সেটাতে সে প্রপারলি প্রেজেন্ট করতে পারবে, সেইখানে বিশ্বাস স্থাপন করাটা খুব জরুরি। এবং ডেফিনেটলি লার্নিং এর তো কোনো শেষ নাই, সারা সময় ধরে শিক্ষার একটা ব্যাপার আছে এখানে। আমি যে প্রস্তাবনাটা রাখতে চাচ্ছি, আজকে যারা প্রেজেন্ট করেছে তারা কাইন্ড অফ অ্যাসেট ফর দিস অর্গানাইজেশন, এবং এই অ্যাসেটটা কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি সেই বিষয়ে একটা প্রস্তাবনা আছে। প্রস্তাবনাটা এরকমের যে এই আমাদের এই গ্রুপে যেটা সংঘ শক্তিকে আমরা ইউজ করতে পারি, একটা সংগঠন, যারা এরকম জব সিকার আছে কিংবা যারা এই ফিল্ডে কাজ করছে কিংবা অন্য কোনো ফিল্ডেরও আছে, এরকম মেন্টরশিপ প্রোগ্রাম গুলো চালু করা যায় কিনা। যেমন এখানে আজকে যারা প্রেজেন্ট করছে তাদের অভিজ্ঞতা, তাদের যে তারা যে টেক আউট নিয়েছে ইন্ডাস্ট্রি থেকে, সেগুলো তারা এই পরবর্তী জেনারেশন বা পরবর্তী যারা এখন ইউনিভার্সিটিতে পাস আউট হচ্ছে, অনেকেই আজকে এই প্রেজেন্টেশনে নাই। তো এর পরবর্তী স্টেপ যেটা হতে পারে যে এই স্কিল সেটটাকে ইউটিলাইজ করে এই ছোট ছোট গ্রুপ করে দেওয়া, যারা এদেরকে থেকে মেন্টরশিপ নিতে পারে, এরকমটা আমার প্রস্তাবনা। এটাই আমি বলতে চাচ্ছি মূলত। আজকে যেহেতু অনেক সময় এখানে চলে গেছে, আমি মুস্তাফা আকবরকে দেখলাম এখানে, আমার ব্যাচমেট এবং ফ্রেন্ড। তো এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছি না, মোস্ট প্রবাবলি সেও এরকম অ্যাটেম্প নিতে পারতো হয়তো বা তার স্টুডেন্টদের জন্য। আমার মনে হয় যারা এখানে আজকে ইনভাইট করছে তারা হয়তো ওইরকম উদ্দেশ্যই ছিল যে এই কথাগুলো বাংলাদেশে যারা অবস্থান করতেছে তাদেরকেও যেন এটা থেকে উপকৃত হতে পারে, এরকম একটা কিছু।
ধন্যবাদ শাহেদ। ধন্যবাদ বজলুল ভাই, খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। ওনারা আসলেই অ্যাসেট আমাদের অর্গানাইজেশনের জন্য। এবং মঞ্জুর রাশেদ ভাই, আপনি যদিও চলে যাচ্ছেন টেক্সাসে, আমাদের কানেকশন আপনাদের সাথে থাকবে সবসময়। আপনি যখনই সময় পাবেন আমাদের সাথে আমাদেরকে হেল্প করবেন, আমাদেরকে ইমপ্রুভ করার জন্য আপনি সহযোগিতা করবেন, এটা আমাদের বিশ্বাস। আমরা এখন কোশ্চেন আনসারে চলে যাব না? কোশ্চেন আনসারে চলে যাচ্ছি আমরা, শর্ট এন্ড প্রিসাইজ। আসেম এবং মঞ্জুরুল ইসলাম, আমি দুইজনকে দেখতে পাচ্ছি, ওনারা হ্যান্ড রেজ করেছেন। আসেম, আপনি যদি আপনার কোশ্চেনটা একটু বলেন, এরপরে মঞ্জুরুল ইসলাম কোশ্চেন করবেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, জি, প্লিজ ক্যারি অন। তো আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে যারা আমাদের মধ্যে ইয়াং প্রফেশনাল, যারা এখন যারা অন্য কিছুতে ডিগ্রি নিয়েছে, যেমন আমি পার্সোনালি মেকাট্রনিক্স এ নিয়েছি, তো আমার হচ্ছে যে কিছু কোডিং আইডিয়া আছে, যে এমবেডেড প্রোগ্রামিং এগুলো আমি করেছি। তো এগুলো হচ্ছে বেসিক এমবেডেড প্রোগ্রামিং, মানে বেসিক ইন দ্য সেন্স যে এমবেডেড থেকে যদি আমরা চিন্তা করি ওয়েব ডেভেলপমেন্ট এদের চিন্তা করি, তাহলে একটা লার্জ ওখানে একটা নলেজ একটা দরকার, অ্যাডিশনাল নলেজ। অ্যান্ড দেন নতুন নতুন ফ্রেমওয়ার্ক আসছে। সো এই ব্যাপারে কোডিং বুট ক্যাম্প সম্পর্কে যদি কোনো মানে আমাকে ওপিনিয়ন দিতে পারতো, যে কোডিং বুট ক্যাম্পে, যেহেতু এখন তো পসিবল না যে এখন আরেকটা ডিগ্রি বা কম্পিউটার সায়েন্সে মানে থিওরিটিক্যাল ডিগ্রি নেওয়া, যেটা কম্পিউটার সায়েন্সে, যেটা আবার হচ্ছে 2 ইয়ার্স অ্যাসোসিয়েট ডিগ্রি অথবা 4 ইয়ার্স। বাট কেউ যদি ফর্মাল ডিগ্রি ছাড়াও, কম্পিউটার সায়েন্সে ফর্মাল ডিগ্রি ছাড়াও কেউ যদি মানে পারসিউ করতে চায় এদিকে প্রোগ্রামিং সাইডে বা সফটওয়্যার ডেভেলপমেন্টে, তো তাহলে কি তাদের একটা সিলিং হিট করবে ইভেন্চুয়ালি, কারণ তাদের থিওরিটিক্যাল নলেজ ওইদিকে নেই। আর সেকেন্ডলি কোডিং বুট ক্যাম্পে যেটা হচ্ছে যে তারা আবার খুব মানে আপ টু ডেট লেটেস্ট, যেটা কম্পিউটার সায়েন্সে আবার যেটা থিওরিটিক্যাল নলেজ আমরা চিন্তা করি, সেটা কিন্তু অনেকটা থিওরিটিক্যাল, মানে ওখানে লেটেস্ট কিছু শেখানো হয় না। তারা এখন, আমি যেখানে লোকাল প্রোগ্রামিং দেখছি, তারা এখনো পিএইচপি নিয়ে মানে কাজ করছে। ওয়ারাস যেটা ওয়েব ডেভেলপমেন্ট আমি দেখছি এখন অ্যাঙ্গুলার বা এই ধরনের মানে ফ্রেমওয়ার্ক চলে এসছে, যারা লেটেস্ট জিনিস নিয়ে কাজ করছে। তো এখন অবভিয়াসলি এখন যদি কেউ একটা ডিগ্রি আলাদা এরকম নিতে চায়, তো রাদার দেন 2 ইয়ার্স অ্যাসোসিয়েট ডিগ্রি অথবা 4 ইয়ার আরেকটা সিএস ডিগ্রি থেকে কেউ যদি কোডিং বুট ক্যাম্পে যায়, যেটা 3 মান্থস অথবা 6 মান্থস অথবা 1 ইয়ার, সেটা কি বেশি রিজনেবল হবে না? বা কারো মানে কোডিং বুট ক্যাম্প সম্পর্কে কোনো মানে সাজেশন যদি থাকে ভ্যানকুভারে বা ইভেন টরন্টোতে? কোশ্চেনটা কি মঞ্জুর ভাই নিবেন নাকি রায়হান আচ্ছা, ভাই? আমি একটু অ্যাড করি, তারপর হয়তো আমরা রায়হান বা আদার্স ওদেরকে ইনভাইট করবো আরেকটু Sure. বলার জন্য। আমি যেটা বিলিভ করি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্ল্যাটফর্ম, এইটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রবলেম সলভ করার মতো স্কিল। হ্যাঁ, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পিএইচপি বলি, সি বলি, সি প্লাস বলি, ইজ অল ইফ এলস অর ফর লুপ, এগুলোর মাধ্যমে। কিন্তু আমার ভিতরে কি প্রবলেমটাকে ফর্মালাইজড করে ওটাকে সলভ করার অ্যাবিলিটি আছে কিনা, হ্যাঁ, আমি কি ওই প্রবলেমটা সলভ করতে পারি কিনা, এই ধরনের স্কিল থাকলে অন্যগুলো শেখা যায়, এবং ওইটা আসলে কোনো ব্যারিয়ার না। তো হয়তো ওই ফাউন্ডেশন, যেটা বেসিক ফাউন্ডেশন টু এবল টু সলভ এনি প্রবলেম, এই কনসেপ্টটা আসলে প্রথমে দরকার। যেমন ব্যাপারটা ওই রকমই, যে সঙ্গীত শিখতে যাবে, তার যদি একটু রাগ শেখার যদি বেসিক ফাউন্ডেশন থাকে, সে যে কোনো গানে গেতে পারে। তো ওরকম মানে যেটা হচ্ছে যে এই যে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম এবং এই যে এসকিউএল, এই ধরনের বেসিক কিছু নেটওয়ার্কিং, এই জিনিস মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে। তারপরে আমি যে কোনো প্ল্যাটফর্মে শিখতে পারবো, কোডিং বুক ক্যাম্প বলেন, যেটাই বলেন, ওখানে অল্প কিছুদিন সময় দিলেই আমার ভিতরে এটা চলে আসবে। কিন্তু প্রবলেম সলভ করার অ্যাবিলিটিটা হচ্ছে ভেরি ফান্ডামেন্টাল, ওইটাতে বেশি সময় দিয়েই আসলে একটা পজিশনে আসতে হয়। তো ওইটাই। রায়হান, তুমি কিছু অ্যাড করতে পারো এখানে? তো আমি এতটুকু বলবো। হ্যাঁ, অবশ্যই। আমিও আমিও একমত এই ব্যাপারে, যে প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল স্কিলস, এগুলো একটা বিরাট রোল প্লে করে। এবং আরেকটা জিনিস যেটা দেখতে চায় ওরা, সেটা হচ্ছে আমি কি গুড লার্নার কিনা। ইন্টারভিউর দিনেই যে আমি সব কিছু আনসার করতে পারলাম কারেক্টলি এবং টু দ্য এক্সপেকটেশন, সেটা নাও হতে পারে, বাট they want to see that do I have the potential to learn and grow. ঠিক আছে, সেই ট্রাস্টটা যদি এস্টাবলিশ করা যায়, আমার কাছে মনে হয় দ্যাট বিকামস ইজিয়ার, রাইট? এবং আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, কিছুটা ডিফারেন্ট থাকতে পারে এবং আমি সুইচ করতে চাচ্ছি, at the end of the day
হ্যাঁ, আমি সুইচ করলাম, করার পরে মঞ্জু যেটা এমফেসাইজ করছে যে আমি ক্যান আই পিক আপ দোজ থিংস, এবং আমি কি আমার স্টার্টিং পয়েন্ট থেকে আমি লার্ন করব এবং গ্রো করব, রাইট? দ্যাট ইজ হোয়াট ইট সেটস ইউ আপ ফর সাকসেস। মঞ্জুরের কথাই আবার ফিরে যাচ্ছি, যে যে গান গাওয়ার যে এক্সাম্পলটা সে দিয়েছে, এটা খুবই ভালো এক্সাম্পল, রাইট? সুতরাং আমি আই এম টোটালি উইথ ইউ। থ্যাংক ইউ রাহান ভাই। আমাদের নেক্সট কোশ্চেন করবেন মঞ্জুরুল ইসলাম। প্লিজ আপনার কোশ্চেনটা যদি বলেন আনমিউট করে। ওকে, আসসালামু আলাইকুম এভরিবডি। আমি প্রথমে একটু অ্যাপোলজি চেয়ে নিই যে আমি অন টাইম আসতে পারিনি। আমার অ্যাকচুয়ালি অন্য একটা সেশন ছিল দুবাইয়ের সঙ্গে, যার ফলে আমি জয়েন করেছি তখন মিস্টার মঞ্জুর রাশেদ ওয়াজ ডেলিভারিং হিজ প্রেজেন্টেশন। আমি খুবই অ্যামেজড হয়েছি আজকের যেটুকু আমি প্রেজেন্টেশন শুনতে পেরেছি এবং আপনাদের কমেন্টগুলো শুনে। আমি একটু আমার সাইডটা বলি, আমার ঠিক কোশ্চেন না, আমি দু একটা কমেন্ট রাখতে চাই। আমি জব সিকারদের এই ধরনের প্রোগ্রামে কখনো আমি নিজে কখনো করি নাই বা করি না। আমি কিন্তু বেসিক্যালি একজন ট্রেনার, দো আই এম এন ইঞ্জিনিয়ার, বাট আমি লেটার আই সুইচ টু ম্যানেজমেন্ট কনসালটেন্ট। আমি এমপ্লয়ারদের অনেক ধরনের ট্রেনিং করাই, বাট এমপ্লয়ারদের একটা ট্রেনিং হচ্ছে ইন্টারভিউ স্কিল। সো আই এম অন দ্য আদার সাইড অফ দি টেবল, যে এমপ্লয়ার কিভাবে তার ইন্টারভিউ স্কিলটা করে সঠিক প্রকিউরমেন্ট অফ দি ক্যান্ডিডেট করতে পারে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আজকের এই প্রেজেন্টেশনটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং ছিল, এবং আমার কাছে মনে হয় যে আমি মঞ্জুর রাশিদের যেটুকু দেখতে পেরেছি, উনি একদম মানে খুব ছেকে কি পয়েন্টস গুলো এখানে নিয়ে এসছেন। দো ইট ইজ এ টেকনিক্যাল ইস্যু, দোজ আইটি অ্যান্ড আদার থিংস, কম্পিউটার সায়েন্স, আই এম অ্যাওয়ে ফ্রম দোজ থিংস, বাট অন্যান্য যেগুলো বলেছেন সেগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। একটা হচ্ছে সফট স্কিল, এই জায়গাটায় খুবই এমফেসিস দেওয়া দরকার। যদি আমাদের সফট স্কিল ইমপ্রুভমেন্ট না করে, তাহলে এই জায়গাটায় কিন্তু আসলে এমপ্লয়ারকে কনভিন্স করা খুব কঠিন হয়। যেমন ছোট্ট একটা এক্সাম্পল উনি দিয়েছেন, প্রবলেম সলভিং। কোডিং এর চাইতে মোর ইম্পর্টেন্ট হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা থাকা, উইচ ইজ সফট স্কিল। তারপর আরেকটা বলেছেন যেটা খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন, ফোকাসড কোশ্চেন করতে পারা, এন্ড আরো টেকনিক্যাল হচ্ছে এমপ্লয়ার সবসময় চায় হলো ওপেন এন্ডেড কোশ্চেনস ফ্রম দি ইন্টারভিউই। সো এইটাও এখানে আলোচনার মধ্যে এসছে। আর আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, যে লিডারশিপ ইস্যুটা আমরা চিন্তা করছি, এই জিনিসটা খুবই প্রয়োজন। ইভেন একজন ফ্রেশারও যদি চাকরিতে ইন্টারভিউ দিতে চায়, তারও কিন্তু লিডারশিপ কোয়ালিটি, আমরা লিডারশিপ মনে করি যে খুব ইট ইজ ফর দি সিনিয়র পিপল। অ্যাকচুয়ালি লিডারশিপ ইজ এভরিওয়্যার অন অ্যান্ড অ্যাট এভরি লেভেল। জন ম্যাক্সওয়েলের যে রেফারেন্সটা দিচ্ছি, ইটস এ ভেরি গুড এক্সাম্পল, যে একটা লিডারশিপ ইজ এন এভালুয়েশন। সো এটা এরকম না যে আমি সিনিয়র হয়ে একটা পজিশনে যাব, পজিশনাল লিডারশিপ এগুলো এখন পৃথিবীতে আর নাই, এখন হলো সব এভালুয়েশনের লিডারশিপ। আর আরেকটা জায়গা হচ্ছে যে মানবিক মূল্যবোধ গুলো, আমার যে মধ্যে যে হিউম্যানিটি আছে, এইটা কিন্তু এমপ্লয়াররা চায়, এবং আমরা নিজেরাও এমপ্লয়ারদেরকে ট্রেনিং দেই। তুমি যখন ইন্টারভিউ করবা, তুমি কিন্তু এই জিনিসটা জাজ করবা। সেটার একটা প্যারামিটার হচ্ছে ভলান্টিয়ারিং। আমাদের লাইফে ভলান্টিয়ারিং করার এক্সপিরিয়েন্স আমাদের আছে কিনা, তার মানে টু ডেমনস্ট্রেট মাই কাইন্ডনেস। এই জিনিসগুলোর কোনো রকমের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, অনেক আগে হোক, অনেক পরে হোক, যখনই হোক, এইগুলো যদি একটু ডিটেল সিভির মধ্যে রাখা যায়, বা কোনো একটা চান্সে যদি এটাকে ডেমনস্ট্রেট করতে পারেন, কিংবা আপনাদের যে পার্সোনাল ওয়েব পেজে রেফারেন্স দিচ্ছেন সেইখানে যদি সেগুলো ছবি সহ থাকে, যে সামহাউ সামওয়ে যে কোনো দেশে যে কোনোখানে আপনি এই ভলান্টিয়ারিং এর সঙ্গে ইনভলভ ছিলেন। আর আরেকটা হচ্ছে, আমি ভেরি রিসেন্টলি বাংলাদেশে, আমি এখন ঢাকা থেকে বলছি অবশ্য, বাংলাদেশে একটা সফটওয়্যার কোম্পানি যাদের আমেরিকাতে অফিস আছে, ঢাকাতে অফিস আছে এবং দিল্লিতে অফিস আছে, তার মানে তাদের 3টা কান্ট্রি থেকে এমপ্লয়িরা রয়েছে। আমার একটা এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি, আই এম সরি টু সে, আমরা এখানে সবাই বাংলাদেশি, সো আই থিঙ্ক আই ক্যান এক্সপ্রেস মাই ডিসস্যাটিসফ্যাকশন। সেটা হলো, আমাদের বাংলাদেশি যারা আছে তারা সফট স্কিল পার্টটাকে মোটেও সিরিয়াসলি নিয়ে চায় না। তারা মনে করে যে আমরা শুধুমাত্র টেকনিক্যাল জিনিসটাতে যত স্ট্রং হতে পারবো, but soft skill is the conveyor belt. So whatever the precious things I have in my head, in my knowledge, সেইটাকে যদি আমি কনভে করতে না পারি, সো আমার কনভেয়ার বেল্টটা হচ্ছে সফট স্কিল, এইটাকে রপ্ত করতে না পারি। আমি ওনাদেরকে কম্পেয়ার করে দেখেছি বাংলাদেশে যারা আছে, যেমন আপনাদের ইন্ডিয়ার কলিগদেরকে দেখেন,
হোয়াট ইজ দি ডিফারেন্স। সো এই জায়গায় কম্পিটিটিভনেসটা বাড়ানো খুব বেশি প্রয়োজন। আমার মনে হয় আজকের আলোচনায়, আগের আলোচনায় সেগুলো উঠে এসছে। ওয়ান্ডারফুল, আই রিয়েলি লাইকড দি সেশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মঞ্জুরুল ইসলাম সাহেব আপনার বক্তব্যের জন্য, আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। এখন আমাদের হ্যান্ড রেজ করেছেন হুমায়ুন ভাই। হুমায়ুন ভাই, আপনি যদি আপনার কোশ্চেনটা একটু বলেন। জি ধন্যবাদ শাহেদ ভাই, এবং আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে বলবো যে আমি বেকবিসির পক্ষ থেকেই বলবো যে আপনাদের সবাইকে ধন্যবাদ এরকম একটা ওয়ান্ডারফুল সেশনের জন্য। এটা একটা দরকার ছিল। তো সবাই ইম্পর্টেন্ট পার্টটুকু আসলে কভার করে ফেলছে। তো আমি শুধু একটু র্যাপ আপ করতে চাই। আসলে আমাদের যে প্ল্যাটফর্ম বেকবিসি, সেটা আপনাদেরকে কি আসলে আপনাদের না, ঠিক আমাদেরকে কি অপরচুনিটি দিতে পারে। তো বারবার যেটা আমি শুনলাম ফিরে আসছে যে সফট স্কিলস ডেভেলপমেন্ট, এবং বাঙালিদের বিশেষ করে এই ধরনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি থাকে, বা লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্টের জন্য ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স। তো আমরা বেকবিসি যে প্ল্যাটফর্মটা দিচ্ছে এই জিনিসগুলোই কাজ করার জন্য। আসলে আপনি যদি বেকবিসির সাথে কানেক্টেড থাকেন, আপনার ভলেন্টিয়ারিং যে এক্সপিরিয়েন্সটা সেটা বাড়বে। তো এইখানে সব ক্ষেত্রেই দেখা যায় যে আপনার যে প্রপোজাল বা আপনার যে ইনফ্লুয়েন্স করা, মানে আপনার কোনো একটা মিটিং এ বা কোনো একটা জায়গাতে সে অন্যদের বাই ইন করা, এই স্কিলসগুলি ডেভেলপ করার জন্য আমরা কিন্তু বেকবিসি প্ল্যাটফর্মটা খুবই ওয়ান্ডারফুল একটা জায়গা। আপনারা এখানে আমাদের ইনভলভ হতে পারেন আরো বেশি করে। আমি সেটা সবাইকে মানে রিকোয়েস্ট করবোই আসলে। আর আমাদের যে আইটি এক্সপার্টরা আজকে এসেছেন, তারা অবশ্যই আজকেই শেষ না, তারা আমাদের সাথে আরো যোগদান করবেন বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন সেশনে। আপনারা চাইলে আসলে আমাদের ফেসবুকে আপাতত আমাদের যেটা কিন্তু মানে একটা ক্লোজড একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম, এটা প্রাইভেট আর কি। তো আপনারা, আমি চাবো টাইম টু টাইম আপনারা এখানে আপনাদের এইগুলি শেয়ার করেন, আপনাদের মতামত, এবং আমাদের যে নিউ কামার্সরা আছে বা যারা নিউ গ্রাজুয়েট আছে তারা কিভাবে আসলে ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে, সেই আপনারা এটাকে ওন করেন। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, বেকবিসি একটা প্ল্যাটফর্ম, আমাদের সবার প্ল্যাটফর্ম, এবং কোনো রকম লিডারশিপ আপনি যদি কোনো পজিশনে নিতে চান বা থাকতে চান, অথবা একটু আগে মঞ্জুর ভাই যেভাবে বললেন যে আসলে এটা আসলে যে কোনো লেভেল থেকে আসলে লিডারশিপ স্কিলস শো করা যায়। তো আমি যেটা বলবো যে বেকবিসি একটা ওপেন প্ল্যাটফর্ম সবার জন্য, এবং আপনারা যে কোনো ভাবে আরো বেশি বেশি করে কানেক্টেড হন। আমাদের ডিফারেন্ট এজ গ্রুপে ভাগ করে আমরা আসলে আইটির মানে যে সমস্ত ইয়ে আছে আমাদের বাচ্চাদের এবং আমাদের যারা মেম্বার আছে তাদের স্কিলস লেভেল আমরা ডেভেলপ করতে চাই আর কি। সেটাই আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে। তো ব্যাক টু ইউ শাহেদ ভাই, ধন্যবাদ সবাইকে ওয়ান্স সেকেন্ড। থ্যাংক ইউ হুমান ভাই। এরপরে কোশ্চেন হ্যান্ড রেজ করেছেন মিজান ভাই। মিজান ভাই, আপনি যদি কিছু বলেন। ও আমার আগে মনে হয় একজনের হ্যান্ড রেজ করা ছিল শাহেদ। না, এখন পর্যন্ত নাই কেউ। আপনি যদি কোশ্চেন না থাকে, আমার একটা কোশ্চেন আছে, যদি আপনার কোশ্চেন না না আমার কোশ্চেন ঠিক না। আমি হুমায়ুনকে ধন্যবাদ দিব আমাদের প্ল্যাটফর্মের ব্যাপারে বলার জন্য, এবং তার আগে যে মঞ্জুর বললো যে সফট স্কিল ডেভেলপমেন্ট করে, স্পেশালি ভলান্টিয়ার। রানিং টু লেট। ওকে, না ওকে, তাহলে তোমরা ইয়ে করতে পারো, ইটস নট ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আর কোশ্চেন না করে আমি পরে অফলাইনে কোশ্চেন করব, না হয় কোনো অসুবিধা নাই। নাজমুল ভাই, আপনি যদি ক্লোজ করতে চান, কারণ অলরেডি 2 আওয়ার্স ওভার হয়ে গেছে। 2 আওয়ার্স ওভার হয়েছে। অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং হওয়ার কারণে এখনো 16 জন পার্টিসিপেন্ট আছে। তো আমার স্পিকারদের বক্তব্য আমার খুব ভালো লেগেছে দুটো কারণে। স্পিকাররা they respect each other and they linked with each other in a very professional way. আর তারপরে যেটা আসাদ যেটা বলেছে যে how to get an interview, very vital point. সেই জন্য অ্যাকচুয়ালি রিজিউমি লেখা, এবং সেই জন্য আমি বলবো নো thyself, তোমার নিজেকে খুব ভালোভাবে জানতে হবে খুব ভালো রিজিউমি লিখতে গেলে। আর যেটা রাশেদ বলেছে যে আমি কতভাবে প্রবলেম সলভ করতে পারি, হাউ মেনি ওয়েজ আই ক্যান সলভ এ প্রবলেম। তো এই জিনিসগুলা খুবই ফ্রুটফুল জিনিস আজকে উঠে এসেছে সবার জন্যই। এবং যেটা আরেকটা খুব ভালো পয়েন্ট রায়হান বলেছে, বি এ গুড লিসেনার। আমি যদি ভালো লিসেনার না হই তাহলে কেউ আমাকে চুজ করবে না, কারণ এই ওয়ার্কটা একটা টিম ওয়ার্ক। সুতরাং লিসেনার না হলে একজন টিম ভালো মেম্বারও হওয়া যায় না। তো আমি সব বক্তব্য থেকে যেটা বুঝলাম যে সব ভাইটাল পয়েন্টগুলোই স্পিকাররা নিয়ে আসছেন। এবং এরপরে মঞ্জুরুল ইসলাম যে সফট স্কিলের পার্টটা, মঞ্জুর যে সফট স্কিলের পার্টটা বলেছে,
তো আমার মনে হচ্ছে আমাদের প্রোগ্রাম অত্যন্ত সুন্দর হয়েছে শাহিদের মডারেশনে, এবং এই ধরনের প্রোগ্রাম মনে হয় আমাদের আরো করা উচিত। এবং যেটা বদলু যেটা বলেছে যে আমাদেরকে এদের যে 4 জন এক্সপার্ট আমরা পেলাম, এদের আমরা ভবিষ্যতে ইউজ করব। আমি জানি দে আর ভেরি বিজি উইথ জব, তাদের টাইম দেওয়াটাও খুব কঠিন হবে। তারপরও এর ফাঁকে ফাঁকে আমরা আশা করব যে এই 4 জন এবং অন্যদেরকে আনা, এবং বিশেষ করে যারা জুনিয়র এবং এই ফিল্ডে যারা ঢুকতে চায় তাদেরকে এনকারেজ করা, তাদেরকে হেল্প করা, এটা আমরা আমাদের মনে করব যে আমাদের একটা ডিউটি। তা আমরা আশা করি এসব করব ভবিষ্যতে, এবং আমাদেরকেও এই যে 4 জন ছাড়াও আর অন্যান্যরা যারা আছেন তারা প্রত্যেকেই সহযোগিতা করবে। আজকে 2 আওয়ার্স হলেও মনে হয় কারোর কাছে বোরিং লাগে না, বিকজ প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হয়েছে। তো আমি সবাইকে ধন্যবাদ দিয়ে, যদিও আমারও একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, আর করব না, কি করব কি না আমি বুঝতে পারতেছি না। রাশেদ, আমি করি রাশেদকে একটা কোশ্চেন তাইলে লাস্ট মোমেন্টে। আর রাশেদ, তুমি যেটা বললে যে প্রোগ্রাম রান করার টাইমটা কত এফিসিয়েন্টলি হয়। এখন তো আমাদের কম্পিউটার স্পিড ফাস্ট হচ্ছে ক্রমেই, কোয়ান্টাম কম্পিউটার আসতেছে। তো সেই ক্ষেত্রে এই ইস্যুটা কতখানি গুরুত্ব রাখবে ভবিষ্যতে, তোমার কি মনে হয়? এটার তো ফাস্ট এবং এফিশিয়েন্টলি করার অবশ্যই গুরুত্ব সবসময় আছে এবং থাকবে। যে হ্যাঁ, কম্পিউটার হয়তো ফাস্ট হচ্ছে, কিন্তু যখন কোডিং এর যে এফিসিয়েন্সি, হ্যাঁ, এটা কিন্তু আপনি দেখবেন যে কোড এই প্রোগ্রামিং গুলো লেয়ার করে অনেকগুলো লেয়ার। তো আমি হয়তো ছোট্ট একটা লেয়ারে কাজ করতেছি, কিন্তু আমার এপিআই আরেকজন ইউজ করছে, তার এপিআই আরেকজন ইউজ করতেছে, এইভাবে অনেক লেভেলে যায়। তা আমি যদি আমার প্রোগ্রামে যদি আমি 100 মিলি সেকেন্ড সময় লাগাই দিই এবং 10টা লেয়ারে যদি 100 মিলি সেকেন্ড করে সময় লাগাই, তাহলে হবে কি 1 সেকেন্ড ডিলে হয়ে গেল। তখন আপনি বাটন ক্লিক করবেন, 1 সেকেন্ড বসে থাকবেন। সো ওগুলো হলে কি প্রবলেম হয়ে যায়। সো আমাকে ইফিশিয়েন্টলি করতে হবে। সবাই ইফিশিয়েন্টলি করলে একটা সিস্টেম রান করবে বেশি। আর না হলে দেখা যায় যে আস্তে আস্তে এটা স্লো হয়ে যায়। হ্যাঁ, সো এবং অ্যাজ এ গুড ডেভেলপার দে মানে এমপ্লয়াররা খুবই চায় ইফিশিয়েন্ট কোড। হ্যাঁ, সো তবে পার্সোনাল কাজের জন্য ওইটা ডিফারেন্ট জিনিস, কিন্তু জবে যখন আমি কাজ ডেলিভার করব, দ্যাট হ্যাজ টু ভেরি হাই কোয়ালিটি এবং ভেরি ওয়েল টেস্টেড। এক্সেলেন্ট আমি আনসার। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম এখানে। অনেক সময় এই যে রাইটিং অপটিমাইজ কোড, আমি পার্সোনালি কাজ করি সার্ভার সাইডে। তো এটা অপটিমাইজ, যখন আমি একটা কোড লিখবো যেটা ইট টেকস লেস সিপিইউ, লেস মেমোরি, ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন দ্য কস্ট। কারণ আমার কোডটা রান করবে একটা মেশিনে, রাইট? এখন আমি যদি একটা এফিশিয়েন্ট কোড লিখি, যেটা আমার it will take less CPU, less memory, then I can go for fewer number of boxes, right? Fewer number of hosts to serve the whole cluster, the whole load. So it directly has an impact with dollar value. অনেক সময় আমরা মনে করি আচ্ছা কোড তো লিখলাম, কাজ তো করছে, কিন্তু কাজ করলেও এটার স্কেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি এবং ডলার ভ্যালু এতে ট্রান্সলেট হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে ইটস নট অনলি অ্যাবাউট রাইটিং কোড, বাট উই নিড টু রাইট টাইম এফিশিয়েন্ট, স্পেস এফিশিয়েন্ট কোড, কারণ এটাতে একটা ডিরেক্টলি এটা একটা ডলার ভ্যালু আছে এবং আই ক্যান সি ইট এভরি ডে ইন মাই ওয়ার্ক প্লেস। থ্যাংক ইউ রাইহান। শাহেদ, আমরা বোধহয় আজকে এখানেই সমাপ্ত। আমাদের ফেসবুকে দর্শক ছিল আজকে কিছু, আমাদের এখানে পার্টিসিপেন্টস ছিল, এবং আমাদের এই প্রোগ্রামটা ফেসবুকে লাইভ হয়েছে এবং এটা রেকর্ড হয়েছে। তো আমাদের রেকর্ডেড এই ভিডিওটা আমরা আমাদের BECBC ইউটিউব চ্যানেলে থাকবে। এবং অনেকে কোশ্চেন করেছে যে এই স্লাইড গুলো কি তারা পেতে পারে কিনা। আমি স্পিকারদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি হয়তো স্লাইড গুলো BECBC এর কোনো একটা ওয়েব পেজে আমি এটা আপলোড করে দিব, এবং BECBC ফেসবুক পেজেও এটা থাকবে, যদি আপনারা অনুমতি দেন স্পিকারদের। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবং মনে হয় শাহেদ, মানে আরেকটা কথা বলতে পারো যে কেউ ইচ্ছা করলে স্পিকারদের অনুমতি নিয়ে বলতেছি যে তাদেরকে ইমেল কেউ করতে পারে কিনা কিছু জানতে চাইলে, তারা যদি একটু বলে যে ইয়েস আমাদের ইমেল করতে পারো, কোনো বিষয় জানতে চাইলে তারা উত্তর দিবে। আচ্ছা, তো আমার মনে হয় মঞ্জুর ভাই, রায়হান ভাই, আসাদ ভাই, রাব্বানি ভাই, আপনারা সবাই আপনাদের ইমেল অ্যাড্রেসটা যদি আমাদের সাথে শেয়ার করেন, কেউ যদি রিচ আউট করতে চায় আপনাদের সাথে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিব।
আর আমরা অবশ্যই আশা করি এটাই শেষ না, আপনাদের এই যে প্রেজেন্টেশন, আজকে এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম, এটা আমরা ভবিষ্যতে আমরা এটাকে কন্টিনিউ করব। আপনারা মেন্টর হিসেবে আমাদের অ্যাসোসিয়েশনকে হেল্প করবেন আমাদের ডেভেলপমেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ। শাহেদ, আমি একটু জাস্ট এখানে একটু সাজেস্ট করতে যাচ্ছি যে পার্সোনালি ওদেরকে বদার না করে, কারণ অনেকে পার্সোনালি কোশ্চেন করতে পারে, একই কোশ্চেন অনেকের মনে থাকতে পারে, সবাই আলাদাভাবে কোশ্চেন না করে আমার মনে হয় যদি ফেসবুকে থাকে এটা বা ইউটিউবে থাকে, ওখানে কিন্তু আমরা কোশ্চেন আনসার কন্টিনিউ করতে পারি এবং স্পিকার যারা আছে তারা ওখানে আনসার করতে পারে। জি জি, ঠিক আছে, তাহলে সবাই দেখতে পারবে আনসার গুলা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জি থ্যাংক ইউ। ওকে ওকে শাহিদ, খুদা হাফেজ। থ্যাংক ইউ সবাইকে সো মাচ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।